হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। অনেকেই আমি জানি ওয়েট করতেছেন যে ভাইয়া ক্লাস কখন শুরু হবে, ক্লাস কখন শুরু হবে। তো এখন ঘড়িতে বাজে 9টা 10। আমি 9টা 8-এ এই রুমই একটা ক্লাস শেষ করছি। তারপর 9টা 9 থেকে প্রসেস শুরু হয়েছে যে আরেকটা ক্লাসের জন্য। তো 9টা 8-এ শেষ করে 9টা 10-এ আপনাদের ক্লাসে জয়েন করলাম। আসসালামু আলাইকুম এবং সকলকে ওয়েলকাম আমাদের ভেক্টরের রাজ্যে। ভেক্টরের রাজ্যের আজকে 14তম ক্লাস। আমার সাথে অনেকে কানেক্ট হয়েছেন, অলমোস্ট 500। কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম অনেকে বলছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কি অবস্থা? গতকালকে আপনাদের সাথে দেখা হয়েছিল। আমরা গতকালকে ক্যালকুলাস শুরু করছিলাম, কিছু ডিফারেন্সিয়েশন টিউশন করছি, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা হয়তো ইনশাল্লাহ একটু সময় বেশি লাগলেও আমরা আজকে ক্যালকুলাস শেষ করব। ক্যালকুলাস শেষ করার মতো আমরা ভেক্টর চ্যাপ্টারের ইতি ঘটাবো। বাট এটা থিওরিটিক্যাল সমাপ্তি। আমাদের আরো 3টা ক্লাস লিস্ট হবে যেখানে আমরা অনেক পরিমাণ ম্যাথমেটিক্যাল প্রবলেম, সৃজনশীল কোশ্চেন, এমসিকিউ, অ্যাডভান্স অনেক ধরনের প্রবলেম সলভ করব। ঠিক আছে? আর ওই যে বৃষ্টির অঙ্ক, ছাতা ধরা বা হচ্ছে যে গাড়ির কাজ যেটা, ওগুলো ভাই আরেকবার দেখাবো, ডোন্ট ওরি। তো আজকের ক্লাসে আমাদের বেসিক্যালি টার্গেট কি? আমাদের আজকের ক্লাসে বেসিক্যালি টার্গেট হচ্ছে অনেক কিছু শিখা, তার মধ্যে এই যে এই মানুষটা সম্পর্কে জানা। এই মানুষটা অনেক কিছু আবিষ্কার করছিল, নোবেল প্রাইজ পেয়েছিল, আপনারা জানেন কিনা। ঠিক আছে? তো এই মানুষটা সম্পর্কে জানা, এটাও পরীক্ষা আসতে পারে। ঠিক আছে? যে ইনি কোথায় পড়াশোনা করছিল, বুয়েটে কোন সাবজেক্টে, ট্রিপলিতে উনি কত বছর ধরে পড়াইছে, 9 দুই এটা 10 হয়ে গেছে অলমোস্ট। তো এই ব্যাপারগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ তথ্য। তো আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা ক্যালকুলাস করব। তো ক্যালকুলাস নিয়ে আমরা অলরেডি পড়াশোনা শুরু করে দিছি। ক্যালকুলাস ইংলিশে না লিখলে আসলে জোশ আসে না। এটা ইংলিশে লেখার জিনিস, এটা বাংলায় না। তো আমরা অনেকগুলো গাণিতিক সমস্যা করব, বাট তার আগে আমাদেরকে কি করতে হবে? তার আগে আমাদেরকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিতে হবে। তো লেটস চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড। ওকে। তো আজকে ক্লাস পড়ার জন্য আমাদের কি লাগবে? আজকে ক্লাস করার জন্য অনেকগুলো ব্ল্যাঙ্ক স্লাইড লাগবে, সেটা আমি তৈরি করে ফেললাম। তো আগের ক্লাসের একটু আমরা 5 মিনিট রিভিউ করব। রিভিউ করে হচ্ছে আমরা আজকে ক্লাসে নতুন পড়াতে ইনশাল্লাহ মুভ করব। সো আমরা একটু চলেন আগের ক্লাসটা দেখি যে কি কি ছিল। আচ্ছা, এই যে আমি প্রতি ক্লাসের শুরুতে 5-10 মিনিট করে আপনাকে আগের ক্লাসের জিনিসপাতি একটু বলি, আপনার কি বোর হন যে ভাইয়া আগের জিনিসটা আবার রিপিট করতেছে, শুধু শুধু টাইম নষ্ট? এরকম মনে হয় নাকি আপনাদের উপকার হয় যে হ্যাঁ ভাই একটু আগের জিনিসটা মনে করায় দিলে আগের ক্লাসেরটা একটু মাথায় চলে আসে, পরের ক্লাসটা ধরতে সুবিধা হয়? তো কোনটা আপনাদের মানে আর কি ভালো হয়, উপকার হয় নাকি অপকার হয়? আপনাদের ফিডব্যাক কি ভাইকে একটু কমেন্ট করে জানান তো, আমি আপনার একটু কমেন্ট গুলো দেখতে চাই। আমাকে একজন বলছে ভাই আপনার ক্লাসটা শুধু লাইভ করি, মেরাজ বলছে। থ্যাংক ইউ ভাইয়া সুন্দর কমেন্টের জন্য। উপকার হয়, উপকার হয়, উপকার উপকার উপকার। না ভাই, একজনের হচ্ছে ভাল লাগে না, দুইজনের না ভাল লাগে না। উপকার উপকার উপকার, অনেক উপকার, উপকার উপকার উপকার, অনেক উপকার। না ভাইয়া, পড়ালে ভালো হয়। আচ্ছা, 3টা 4টা 5টা হচ্ছে নো ভাইয়া। উপকার 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 উপকার। এটা আচ্ছা, আমি একটা পোল কোশ্চেন দিই, তাহলে মনে হয় ভালো হয়। একটা পোল কোশ্চেন দেন তো ভাইয়া। পোল কোশ্চেন 2টা অপশন থাকবে। অপশন 2টা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে ইয়েস, 2 নাম্বার হচ্ছে নো, অ্যান্সার গুলো। একটা পোল কোশ্চেন লঞ্চ করা হয়ে গেছে। তো অ্যান্সার হচ্ছে ইয়েস বা নো। যদি আমাদের ক্লাসের শুরুতে যে 5 মিনিট আমরা একটু বক বক করি, আগের ক্লাসের পড়াটা একটু দেখিনি, এটা কি আপনাদের ভালো হয়, উপকার হয় কিনা? যদি উপকার হয় 1 প্রেস করবেন, মানে হচ্ছে ইয়েস। আর যদি না, এটা না করলে ভালো হয়, এটা ভালো লাগে না, এই সময় অন্য কিছু পড়াইলে ভালো হইতো, তাহলে খারাপ, নো বলবেন। তা আমাকে একটু কমেন্ট করে জানান। সরি, পোল কোশ্চেনে অ্যান্সার করেন, তাহলে ভাই আপনাদের ফিডব্যাকটা পেয়ে যাব।
কত পার্সেন্ট অ্যাটেম্প করছে এটা কি দেখা যায়? এন্ড করার পর দেখা যায় না? আমার সাথে কত সেকেন্ড ডিলে আছে ওদের? 15-20 সেকেন্ড, 30 সেকেন্ড, 13 সেকেন্ড, 13 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এন্ড করে দেন। ওকে, আমরা একটু রেজাল্টটা বলি আপনাদেরকে, ভোটটা একটু বলি। আমাদেরকে 353 জন হচ্ছে 353 জন হচ্ছে পার্টিসিপেট করছেন। 353 জনের মধ্যে 327 জন বলছে ইয়েস। আমি একটু বলি, সংখ্যাটা বলি তাহলে বুঝতে পারবেন। 327 জন বলছে ইয়েস 353 জনের মধ্যে, তাই তো? 353 তাহলে হচ্ছে 6, 6 তাহলে হচ্ছে 26, আর 26 জন বলছে হচ্ছে নো। এই হচ্ছে আমাদের স্ট্যাটটা। ঠিক আছে, আমরা তাহলে ক্লোজ করে দিই। তো আমি তাহলে, যেহেতু বেশিরভাগ মানুষ হচ্ছে প্রথমে 5 মিনিট রিভিউ করার ব্যাপারে বলছেন, তো তাহলে হচ্ছে আমরা তাহলে একটু 5 মিনিট রিভিউ করে তারপর হচ্ছে শুরু করি। তো আমরা গতদিন দেখছিলাম হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসের দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর আরেকটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন। তো এই ডিফারেন্সিয়েশনের আবার মূল ব্যাখ্যা কি ছিল? ডিফারেন্সিয়েশনের মূল ব্যাখ্যা ছিল হচ্ছে তাৎক্ষণিক পরিবর্তনের হার বের করা। আমাদের ডিফারেন্সিয়েশনের মেইন বিষয় ছিল হচ্ছে তাৎক্ষণিকভাবে কোনো একটা জিনিস পরিবর্তনের হার কত হয়, প্রতিটা মুহূর্তে মুহূর্তে একদম অ্যাকুরেটলি পরিবর্তনের হার বের করা, সেটা ছিল হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেশন কি ছিল সেটা আজকের ক্লাসে দেখবো, সো এটা নিয়ে আমাদের প্যারা নেই। তো ডিফারেন্সিয়েশনকে আমরা কিভাবে প্রকাশ করতাম? ডিডি এক্স অফ, এটা কি এক্স কি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাকে এইখানে বসাইতে হয়। এটা একটা অপারেটর, স্কোয়ার একটা অপারেটর, সাইন একটা অপারেটর, কজ একটা অপারেটর, ডিডি এক্স একটা অপারেটর। ডিডি এক্স যদি বলি তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে, যাকে ডিফারেন্সিয়েশন করব তাকে কি করতে হয়? তাকে আমাদের এই ভিতরে রাখতে হয়। হয়তো এক্স এর একটা ফাংশনকে আমি ডিফারেন্সিয়েশন করব, সবসময় কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে? অ্যান্সার হচ্ছে না। আপনার হইতে পারে ডিডিটি অফ কিছু একটা হইতে পারে, ধরেন ডিডিটি অফ টি কিউব, এটা হইতে পারে। তার মানে আপনি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছেন, কাকে ডিফারেন্সিয়েশন করতেছেন? টি কিউবকে ডিফারেন্সিয়েশন করতেছেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে টি পরিবর্তনের সাথে সাথে টি কিউবটা কিভাবে পরিবর্তন হয়, তাৎক্ষণিকভাবে কিভাবে পরিবর্তন হয় সেটা নির্ণয় করা। বা ডিডি এক্স অফ এফ অফ এক্স, এটা বলতে কি বোঝায়? এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স কে, এক্স এর ফাংশন এফ কে ডিফারেন্সিয়েশন করা। এবং এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হইলে এফ এক্স এর কি রকম পরিমাণ পরিবর্তন হয়, অর্থাৎ এক্স এর চেঞ্জের সাথে এফ অফ এক্স এর চেঞ্জের হার সেটা বের করা, সেটা হচ্ছে আমাদের ব্যাপার বা ইন্ডিকেট করে। ঠিক আছে, আমাকে বলছে ভাই আপনি একটু রেস্ট নিয়ে নেন। তো আমি আসলে রেস্ট নেওয়ার খুব সুযোগ পাই না। আমি সকালে আপনারা হয়তো মনে করছেন ভাইয়া এই 9টা 8-এ শেষ করে 9টা 10-এ শুরু করা, আমি আসলে আমার দিন শুরু করছি সেই সকাল 7:30 থেকে মোস্ট প্রবাবলি। তো ওই উঠার পর থেকে তারপর হচ্ছে আমি রেডি হইলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর আমি অফিসে গেলাম, অফিস শেষ করলাম, অফিস শেষ করে তারপর হচ্ছে আমি অনেক দূর পাড়ি দিয়ে এখানে আসলাম, এখানে এসে তারপর আমি টানা ক্লাস ছিলাম, ক্লাস নেওয়া শেষে 2 মিনিট পর আপনাদেরটা আবার শুরু করলাম। ঠিক আছে, আপনারটা শেষ করতে হতে 11টা বাজবে, তারপর আমার ছুটি হবে। তো জীবনটা এরকম রেস। তো এই রেসটা হচ্ছে আপনি এনজয় করতে পারতে হবে। যেমন আমি জবের থেকে হচ্ছে আমি পড়ানোটা বেশি এনজয় করি। আমার কাছে দেখছি, আমি যখন প্রথম প্রথম চাকরিতে জয়েন করি তখন আমি কিছুদিন পড়ানো ছাড়া ছিলাম, কারণ চাকরি নতুন নতুন বুঝতে হবে, বিদ্যুতের অনেক জটিল জটিল জিনিস নিয়ে কাজ করা লাগে, ওই সিস্টেম বুঝতে যে আমি তখন কিছুদিন পড়াইনি। কিছু না পড়ানোর ফলে আমি দেখলাম আমার লাইফে কি জানি একটা জিনিস নাই, অস্বস্তি অস্বস্তি লাগে। তখন আমি বুঝলাম যে আসলে আমার সেই পড়ানোর জিনিসটা নাই দেখে আমার জীবনটা বোরিং হয়ে গেছে। এখন হয়তো আমার কষ্ট হয়, কিন্তু এই জিনিসটাকে আমি এনজয় করি। তো আমাদের ডিফারেন্সিয়েশনের মিনিং কি সেটা আমরা বললাম। এবার চলেন, আমাদের কিছু সূত্র ছিল, আমি একটু সূত্রগুলো একবার করে বলি। ডিডি এক্স অফ ধ্রুবক, কোন একটা ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 0। তারপর ডিডি এক্স অফ এক্স, এটা হয়তো 1। ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, যা ছিল তাই পড়ে থাকে। ডিডি এক্স অফ সাইন এক্স পড়ে থাকে হচ্ছে কজ এক্স, বা ডিডি এক্স অফ টেন এক্স পড়ে থাকে সেক স্কোয়ার এক্স।
তারপর ডিডি এক্স অফ কজ এক্স পড়ে থাকে হচ্ছে মাইনাস সাইন এক্স। আর কি ছিল ডিডি এক্স অফ লন এক্স পড়ে থাকে হচ্ছে 1/x। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন পড়ে থাকে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই ছিল কিছু ফর্মুলা, সেই ফর্মুলাগুলো ভাইয়া আরেকবার একটু বলে দিলাম আপনাদেরকে। একটা ছোট্ট প্রবলেম সলভ করি, তারপরে আমরা আজকের পড়ায় যাব। ধরেন আমি এইরকম একটা আবার আরেকটা জিনিস আপনাদেরকে শিখাইছিলাম, মনে আছে কিনা? ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি। এখানে ইউ ভি হচ্ছে এক্স এর দুইটা ফাংশন, তখন আমরা কি করি? ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি প্লাস ইউ ডিডি এক্স অফ ভি। সো এইভাবে কিন্তু আমরা করছিলাম, যখন দুইটা ফাংশন গুণাকারে থাকে তখন ফার্স্টে কি হয়, প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করি, পরেরটা একাকি পড়ে থাকে, তারপর আবার প্রথমটা একাকি পড়ে থাকে, পরেরটাকে ডিফারেন্সিয়েশন করি। এগুলো আমরা করছি। একটা ছোট্ট প্রবলেম করি, প্রবলেম করে আমরা আজকের ক্লাসে যাব। ধরেন আমি এভাবে বললাম ডিডি এক্স অফ 5x টু দি পাওয়ার 9 মাইনাস সাইন 2x, এই হচ্ছে আমার প্রবলেম। এটা আমরা সলভ করব। তাহলে প্রথমে কয়টা জিনিস আছে আমাদের? দুইটা জিনিস। তাহলে এইটার ডিফারেন্সিয়েশন আর এটার ডিফারেন্সিয়েশন আলাদাভাবে করতে হবে। তো ফার্স্টে কি 5 একটা কনস্ট্যান্ট, সেটা বাইরে আসবে। তো এটা হচ্ছে P1। আমরা আজকের ক্লাসে প্রথম প্রবলেমটা নিয়ে কাজ করতেছি। তো আমাদের কনস্ট্যান্টটা সামনে আসে, তারপর x এর পাওয়ারটা সামনে বসে, x এর পাওয়ার এক পরিমাণ কমে যায়, মাইনাস। সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos 2x হয়। কিন্তু এই 2x টাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগে। ডিফারেন্সিয়েশন যদি আমি করি তাহলে কি হয়, যে যদি সাইন বা কজ এর ভিতরে x না থেকে অন্য কিছু থাকে, তাহলে সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগে। 2x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? শুধু 2 পড়ে থাকবে। তাহলে এখানে 5 নং 45 x টু দি পাওয়ার 8 মাইনাস, এখানে ডিফারেন্সিয়েশন করলে 2 পড়ে থাকে, 2 cos 2x। এইভাবে হচ্ছে সিস্টেমটা দাঁড়ায় যায়। তো আমরা এইভাবে প্রবলেমটা সলভ করে ফেললাম। এইটুকু পর্যন্ত কি ধরতে পারছেন? যদি ধরতে পেরে থাকেন তাহলে আমরা ইনশাল্লাহ এর পরের ক্লাসে পরের টপিকে মুভ করব। যে আমাকে অনেকে বলছে হ্যাঁ এই তো আমাকে দেবজিৎ অ্যান্সার মিলাইছে, আয়মান মিলাইছে, আরো অনেকে হচ্ছে অ্যান্সার জানছে। ঠিক আছে, কংগ্রেচুলেশনস আপনাদেরকে যারা অ্যান্সার মিলাইতে পারছেন। তো আমরা আজকের ক্লাসে নতুন টপিকে চলে যাই। তো নিউ টপিক। আজকের ক্লাসে আমরা টাইমটা ডিস্ট্রিবিউশন করছি। আমার ডিস্ট্রিবিউশনটা এরকম, ফার্স্টে আমরা যেটা করব ইন্টিগ্রেশন করব। আজকে আমরা যেটা করব, আজকের টপিক ইন্টিগ্রেশন, দেন ভেক্টর ক্যালকুলাস। এটার আবার তিনটা পার্ট। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্স, আর একটা হচ্ছে কার্ভ। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এন্ড কার্ভ, এই হচ্ছে তিনটা টাইপ। তো আমরা ফার্স্টে চলেন ইন্টিগ্রেশন থেকে শুরু করি। তো আমাদের প্রথম অংশ ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশন এই জিনিসটাকে আমরা বাংলায় বলে থাকি সমাকলন। আগের ক্লাসটা করি নাই ভাইয়া, সমস্যা হবে আমার। আগের ক্লাসের কিছুটা রিভিউ করছি, তারপরেও বলবো আজকের ক্লাসটা লাইভ না করে রেকর্ডটা দেখে নেন, তারপর আজকের ক্লাসটা এটাও রেকর্ড দেখে নিন। আগামী নেক্সট ক্লাসের আগে যেন এই দুইটা রেকর্ড আপনি দেখে ফেলেন, তো দ্যাট পরের ক্লাসে যেন আপনি লাইভে আমাদের সাথে একসাথে করতে পারেন। আগের ক্লাস না করে লাইভ ক্লাস করলে আপনি অত ভালো বুঝবেন না। আচ্ছা, এবার আসেন ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন বা সমাকলন, এটার কাজ কি? এটার কাজ গত ক্লাসের মধ্যে আমরা ক্লাস নোটে লিখে দিছিলাম আপনাদেরকে, যে অনেকগুলো ছোট ছোট আউটপুট, সবগুলো আউটপুটের সমষ্টি একত্রিত করা, বা অনেকগুলো আউটপুটের সমষ্টি একত্রিত ভাবে নির্ণয় করা,
সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। আরেকটা টার্ম আমি ভাইয়া আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের এর উল্টো প্রসেস। ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টো প্রসেস। অর্থাৎ ডিফারেন্সিয়েশনে কি করেন, আপনি পরিবর্তনগুলোর হার বের করেন, ছোট ছোট টুকরা করেন, তাই না? ছোট ছোট টুকরা করেন বা পরিবর্তনের হার বের করেন। আর ইন্টিগ্রেশনে কি আপনি এরকম ছোট ছোট অনেকগুলো অ্যান্সারকে কম্বাইন করে টোটাল একটা অ্যান্সার হচ্ছে আপনি নির্ণয় করেন। তো ইন দ্য মিন টাইম আপনাদের অনেকগুলো কমেন্ট আসছে, ভাইয়া একটা একটা করে কমেন্টের অ্যান্সার দিই। প্রথম কমেন্ট অনেকেই করছেন যে ভাইয়া এই চ্যাপ্টার কবে শেষ হবে? এটার অ্যান্সার অলরেডি বলছি, এই চ্যাপ্টার আজকে শেষ হবে, মানে থিওরিটিক্যালি শেষ। আর এক্সট্রা কয়েকটা ক্লাস হবে, অ্যাটলিস্ট আরো 3টা এক্সট্রা ক্লাস হবে, সেটা হচ্ছে কিসের উপর? ম্যাথ সলভিং এর উপর, মানে এমসিকিউ, সিকিউ, অ্যাডভান্স প্রবলেম, এই ম্যাথগুলোর উপর। তারপর আবার অনেকের প্রশ্ন থাকে হচ্ছে ভাই ওই সবগুলা মিলে কবে শেষ হবে? এই হয়তো 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মধ্যে আমাদের সবটুকু শেষ হয়ে যাবে। ওকে ভাই, আপনার টুথপেস্টে লবণ আছে? এটা কি প্রশ্ন? শাহরিয়ার নাফিস প্রশ্ন করছে আমার টুথপেস্টে লবণ আছে কিনা। লবণ না থাকলে তো আমার দাঁত তো থাকতো না, তাই না? দাঁত যেহেতু আছে তাহলে হচ্ছে যে আমরা অবশ্যই টুথপেস্টে লবণ আছে। ডিফারেন্সিয়েশনের উল্টো প্রসেস এটা হচ্ছে ইন্টিগ্রেশন। কি রকম একটু বলি। ধরেন আপনি একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করছেন। ধরেন আপনি ডিডি এক্স অফ 5x⁴ কত আসবে? 4×5 = 20 এক্স কিউব, এটা আসবে না? হ্যাঁ। এখন যাকে ইন্টিগ্রেশন করবেন তাকে আসলে কোথায় রাখা হয়? ইন্টিগ্রেশন যাকে করবেন তাকে এই সিম্বলের মধ্যে রাখা হয়, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে ইন্টিগ্রেশন করে, মানে এইখানে যাকে ইন্টিগ্রেশন করব তাকে ব্র্যাকেটের ভিতরে এই জায়গাটায় বসাবো। এখানে হচ্ছে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? তাহলে আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব তাকে হচ্ছে ডি এর সাথে বসাবো, আর যাকে ইন্টিগ্রেশনটা করতে চাই সেটা হচ্ছে এখানে রাখবো। সো এইটাকে আবার অনেক সময় এভাবেও বলে, এই জিনিসটাকে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা, এটাকে অনেক সময় আরেকটা নামে ডাকা হয়। এটার নাম কি? এই জিনিসটাকে অনেক সময় ইন্টিগ্রালও বলা হয়। তো এটা আমরা আপাতত না লিখি, ইন্টিগ্রাল সম্পর্কে পরে আবার ডিটেলসে বলবো, আর তো ক্লাস আছে। আপাতত এইটুকু জানেন, যাকে ইন্টিগ্রেশন করতে হবে তাকে আমরা ভিতরে রাখি, আর যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে তাকে ডি এর সাথে রাখা হয়। আর সামনে একটা বড় করে লম্বা একটা এস দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের সিম্বল। তাহলে ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন একটা ফাংশন বা একটা অপারেটর। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ইন্টিগ্রেট করা। ইন্টিগ্রেট হচ্ছে ভার্ব, মাথায় রাখবেন। ইন্টিগ্রেট এটা হচ্ছে ভার্ব, আর ইন্টিগ্রেশন এটা হচ্ছে নাউন। ইন্টিগ্রেশন হচ্ছে নাউন, ইন্টিগ্রেট এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, এবার তাহলে চলেন আমরা একটা এক্সাম্পল দিছিলাম যে ডিডি এক্স অফ 5x⁴, এই এক্সাম্পলটা দিচ্ছিলাম। এক্সাম্পলটা কি? ডিডি এক্স অফ 5x⁴, এটাকে ডিফারেন্সিয়েশন করে পাইছি কি 20x³ তো এখন এই 20x³ তাকে যদি আবার ইন্টিগ্রেশন করি, অ্যান্সারটা আবার এইটা 5x⁴ এটা ফেরত আসবে। তাহলে দেখেন আমরা কাকে ডিফারেন্সিয়েশন করছি? 5x⁴ কে। কি আউটপুট পাইছি? 20x³। এই আউটপুটটাকে ইন্টিগ্রেশন করছি, কি ফেরত আসছে? সেই আগের জিনিসটা ফেরত চলে আসছে। এই জন্যই বলছিলাম ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে উল্টা। আপনি কোন একটা জিনিসকে ডিফারেন্সিয়েট করে যা পাবেন, আপনি ইন্টিগ্রেট করলে কি আবার সেটা ফেরত পেয়ে যাবেন। যেমন একটা এক্সাম্পল দিই, ওয়ান বেটার এক্সাম্পল।
ডিডি এক্স অফ যদি এনাম ভাইকে ডিফারেন্সিয়েশন করেন, অনেক বড় একটা মানুষ ডিফারেন্সিয়েশন করলে কি ছোট ছোট অ্যান্সার পাবেন। তো সেই অ্যান্সারটা ধরেন কে হইতে পারে? চিকন মানুষ তো ছেলে একজনও নাই, সব বয়সে মোটা হয়ে গেছে। চিকন মানুষ কাকে পাওয়া যায়? ধরেন সৌরভ ভাইকে বললাম, না সৌরভ ভাইকে বলা যাবে না। ধরেন এটা বললাম হচ্ছে কার নাম যে দিব, দুজনেই ব্যাচমেট, ঠিক আছে দি। তো আমরা এনাম ভাইকে ডিফারেন্সিয়েশন করে কি পাইছি? সৌরভ ভাই পাইছি। এখন আমরা কি করব? সৌরভ ভাইকে আবার ইন্টিগ্রেশন করব। সৌরভ ভাইকে যদি ইন্টিগ্রেশন করি আবার কি ফেরত আসবে? সেই এনাম ভাই ফেরত আসবে। তাহলে ডিফারেন্সিয়েশনের কাজ কি? ছোট করা। পরিবর্তনের হার বের করা মানে কি? কেটে কেটে ছোট করা। এনাম ভাইকে কেটে কেটে টুকরা করলে কি হবে? সৌরভ ভাই পাওয়া যাবে। আবার সৌরভ ভাইয়াদেরকে একত্রিত করলে কি পাওয়া যাবে? একটা বড় সাইজের কিছু পাওয়া যাবে, এটাই কি? এনাম ভাই। তো কোন একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করে যে আউটপুট পাওয়া যায়, ওইটারে ইন্টিগ্রেশন করলে আবার কি পাওয়া যায়? সেই পূর্বের জিনিসটা ফেরত আসে। তো এইটা যাদের কাছে অনেক বোরিং লাগছে তারা একটা স্ক্রিনশট নিবে। স্ক্রিনশট নিয়ে আজকে 4 লক্ষ মানুষকে শিখবো জীবিতে জানাই দিবেন যে ভাই এনাম ভাইকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? সৌরভ ভাই পাওয়া যায়। সৌরভ ভাইকে ইন্টিগ্রেশন করলে আবার কি পাওয়া যায়? এনাম ভাই পাওয়া যায়। তো যাদের কাছে এটা বোরিং লাগছে তারা এটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে 4 লক্ষ মানুষের কাছে পৌঁছায় দিবেন। 5,000 কম 4 লক্ষ, আমাদের শিখবো জীবিতে আর 5,000 মানুষ হলে 4 লক্ষ হয়ে যাবে। তাদেরকে জানাই দিবেন যে এই হচ্ছে জিনিস, কিভাবে এনাম ভাই থেকে আমাদের সৌরভ ভাই বা সৌরভ ভাই থেকে আমাদের এনাম ভাইতে ব্যাক করা যায়। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এইটা তো একটা মজার জিনিস দেখলাম। তো আমি যদি একটু জিনিসগুলোকে, আচ্ছা এসএস নিবে বলছে দুই একজন, তো ভাইয়া একটু সরে দাঁড়াই, পরে দেখা যাবে এই এসএস এর সাথে আমার চেহারা দেখা গেলে দুইজনই আমার উপর তেড়ে আসবে। তা আমি একটু না হয় পিছে ফিরেই দাঁড়াই, তাই না? এসএস যাদের নামা 2-3 সেকেন্ডে নিয়ে নেন, আমি পরে স্লাইডে মুভ করব। ওকে, 1 2 3 ডান। এবার চলেন আমরা একটু আরো সামনে আগাই, যে ইন্টিগ্রেশনটা আরেকটু বোঝার চেষ্টা করি। যদিও ইন্টিগ্রেশন ভাবছিলাম 10 মিনিটের বেশি বুঝাবো না, তাও আপনাদেরকে বুঝাতে ভালো লাগতেছে, একটু কাজ করি। ইন্টিগ্রেশন কি, কেন হয়, এটা আমরা একটু দেখব। আচ্ছা, তো আমরা একটা কাজ করব, ঠিক আছে? গ্রাফের ক্ষেত্রফল নির্দেশ করার জন্য একটা ভালো অ্যান্সার দিছে একজন অলরেডি। তো আমরা এক্স আর এটা হচ্ছে এফ অফ এক্স এরকম নিলাম। তো আমরা একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করতেছি, ধরলাম আমরা এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল না, মানে আউটপুট গুলাকে যোগ করব। তাহলে দেখেন আমাদের কাজ কি, এই যে এই পয়েন্ট থেকে ধরলাম এটা হচ্ছে এক্স আই মানে হচ্ছে ইনিশিয়াল, আর এটা হচ্ছে এক্স এফ মানে হচ্ছে ফাইনাল। তো এইটার কারেসপন্ডিং এই যে এইটুকু ছিল, এই যে এইটুকু যে অংশ, এইটুকু হচ্ছে এফ অফ এক্স আই, আর এই যে এইটুকু আছে, এইটুকু হচ্ছে এফ অফ এক্স ফাইনাল। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটা নিয়ে একটু কাটাকাটি ভেদাভেদি একটু গবেষণা করতে হবে। গবেষণা করলে আমাদের কাছে অনেকগুলো জিনিস পানির মতো হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল না, আমরা ধরেন অনেকগুলো আউটপুটকে যোগ করব। ঠিক আছে ভাইয়া, শিখবো জিতবো গ্রুপে কিভাবে যুক্ত হবে? এটা গ্রুপ যুক্ত হওয়ার জন্য কিছু করা লাগবে না, আপনি ফেসবুকে সার্চ দিবেন শিখবো জিতবো, একটা গ্রুপ আসবে। গ্রুপে জাস্ট একটা
কিভাবে জয়েন একটা অপশন আসবে, জয়েনে প্রেস করলে সাথে সাথে আপনি গ্রুপে অ্যাড হয়ে যাবেন, কিছুই লাগবে না। নেট প্রবলেম কিভাবে ক্লাস করবো, আমাকে 2-3 জন হচ্ছে আহ চিন্তা কমেন্ট করছে ভাই নেট প্রবলেম। নেট প্রবলেমটা সেটা আমাদের বাংলাদেশের জন্য একটা কষ্টের বিষয়। আমাদের এখন মানে যুগ এত আগায় গেছে, অন্যান্য দেশে স্পিড যেখানে হচ্ছে 200-300 Mbps নর্মাল স্পিড, আমাদের এখানে মানে কেবিপিএস 200-300 কেবিপিএস পাওয়াটাই অনেক সময় টাফ হয়ে যায়। ঠিক আছে ভাই, আপনাকে সহ এসএস নিয়েছি, এই ভাই তো ভয় পেয়ে গেলাম। তো আমাদের যেহেতু হচ্ছে যে নেটওয়ার্কটা একটু টাফ, সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভাইয়ার পক্ষে একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে আপনারা যখন অ্যাপে ক্লাস করতেছেন, অ্যাপে কিন্তু রেজুলেশন সেট করা যায়। আপনি অ্যাপের অপশনে গেলে যে ডান দিকে বা বাম দিকে কোন একটা অপশন থাকবে, ওইখানে আপনি রেজুলেশন 720, 480 এরকম সেট করা যায়। তো আপনি একটা কাজ করেন, নেট আপ এন্ড ডাউন করলে আপনি সব থেকে লোয়েস্ট রেজুলেশনটা সেট করে রাখেন, তাহলে দেখা যাবে যে আপনার হচ্ছে যে মানে স্পিডটা, নেটের স্পিড একটু কম পাইলেও মোটামুটি স্টেবল কানেকশন আপনি পাবেন। আচ্ছা, আমাকে একটু জানেন তো ভাই, আপনারা কমেন্ট করে যে সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, ভাইয়াকে দেখতে পাচ্ছেন কিনা। 2-1 জন হয়তো নেটওয়ার্ক প্রবলেম, বাট বাকি যারা আছেন তারা কি ঠিক মতো আহ পড়তে আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানায়। একজন আমাকে জিজ্ঞেস করছে ইন দা মিন টাইম কোন লেখকের বই থেকে পড়তেন। আমি 5টা লেখকের বই থেকে ইন্টারে ফিজিক্স পড়ছিলাম যখন আমি স্টুডেন্ট ছিলাম। একটা হচ্ছে সাজান তপন স্যার, 2 নম্বরে ইসাক স্যার, 3 নম্বরে প্রামাণিক স্যার, 4 নম্বরে হচ্ছে গিয়াস স্যার, 5 নম্বরে তোফাজ্জল স্যার, আরেকটা বই পড়তাম 6 নম্বরে সুশান্ত স্যার। 6টা বই পড়ছিলাম মোটামুটি। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, নো প্রবলেম। ওকে, অনেকে কমেন্ট করে জানাইছে। তো এখন আমরা দেখেন আমাদের কাজ কি, আমাদের হচ্ছে আউটপুট গুলাকে সমষ্টি নির্ণয় করা। তো আমাদের কাজ হচ্ছে আউটপুট গুলোর আউটপুট গুলোর সমষ্টি নির্ণয়, আউটপুট গুলোর সমষ্টি নির্ণয় করা, এই হচ্ছে আমাদের কাজ। তো আমরা চলেন কিভাবে করা যায় সেটা একটু আইডেন্টিফাই করি। তো আমি একটা কাজ করলাম, এখান থেকে সবগুলো আউটপুট বের করার জন্য আমি করলাম কি, আমি একটু দুষ্ট বুদ্ধি অ্যাপ্লাই করলাম। দুষ্ট বুদ্ধিটা কি, আমি এইভাবে কাজ করলাম যে ধরেন এই রকম একটা দাগ টানলাম, আমি এই রকম একটা দাগ টানলাম, হ্যাঁ, তারপর আমি এইরকম একটা দাগ টানলাম। ওকে, সো এই যে এরকম ভাইয়া কয়েকটা দাগ টেনে ফেললাম। তো আমি এবার কি বললাম, আমি বললাম যে ভাই নির্দিষ্ট দূরত্ব পরপর দাগ টানছি, তো এই যে এইটুকু দূরত্ব, এইটুকুকে বললাম ডেল এক্স, এইটুকু বললাম আরেকটা ডেল এক্স, এইটা আরেকটা ডেল এক্স, এটা আরেকটা ডেল এক্স, এরকম আমি একটু পরপর একটা নির্দিষ্ট দূরত্ব নিলাম। তো এখন আমি বললাম যে ভাই আমার যে শুরুতে, ধরেন শুরুতে আমার এই যে এইটুকু পর্যন্ত যে অংশ ছিল সেটা আমি বললাম f(x)(1), এটা ধরেন বললাম। তারপর আমার এইখানে এইটুকু পর্যন্ত যেইটুকু অংশ আছে এটা আমি বললাম f(x)(2), তারপর আমার এই যে এইটুকু পর্যন্ত যে অংশটা আছে এটাকে আমি বললাম f(x)(3), এইটুকু পর্যন্ত যে অংশ আছে এটাকে আমি বললাম f(x)(4), লাস্টে এইটুকু পর্যন্ত যে অংশটা আছে এই পুরোটাকে বললাম f(x)(5), এভাবে আমি বললাম। এখন আমি যদি এই কাজটা করি, দেখেন আমার আউটপুট গুলা সমষ্টি নির্ণয় করা মানে কি, ইন্টিগ্রেশন মানে জাস্ট আপনার এরকম, মানে ইন্টিগ্রেশন নট ইকুয়ালস টু f(x)(1), f(x)(2), সবগুলা সমষ্টি, যা সবগুলা আউটপুটের সমষ্টি নিব, সেটাই আসলে ইন্টিগ্রেশন না। আচ্ছা, এইটার আগে একটু আমি আপনাদেরকে কথা বলে নিই যে ভাই আমি এগুলা কেন বলতেছি। আমি দেখি আমাকে আপনাদের মধ্যে অনেকে 26 ব্যাচের অনেকে আমাকে পার্সোনালি মেসেঞ্জারে হচ্ছে মেসেজ পাঠায়। তো প্রথমে ভাইয়া ক্ষমা চেয়ে নিচ্ছে, আমি হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম মানুষেরই মেসেজের রিপ্লাই দিতে পারি না। তো আমার পক্ষ থেকে একটু অবস্থাটা চিন্তা করেন। আমি আসলে এট এ টাইম 7টা ব্যাচে ক্লাস নিচ্ছি। তো 7টা ব্যাচে কত মানুষ এট এ টাইম, মানে এট এ টাইম কতগুলো ব্যাচের কথা চিন্তা করতে হয়, তো কতগুলো মেসেজ আসলে ডেইলি আমার ইনবক্সে আসে একটু চিন্তা করেন। তো অতগুলো চাইলেও অ্যাজ এ হিউম্যান বিং আমার পক্ষে সবার রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তবে আমি চেষ্টা করি, কিছু কিছু মানুষের হইলো হয়তো দেখবেন আপনি 2 সপ্তাহ আগে কোশ্চেনের রিপ্লাই এখন পাচ্ছেন, বাট চেষ্টা করি মাঝে মাঝে রিপ্লাই গুলো দেওয়ার যখনই সুযোগ হয়। হয়তো কোথাও যাচ্ছি, গাড়িতে বসে রিপ্লাই দিচ্ছি, রিক্সায় বসে রিপ্লাই দিচ্ছি, রাতে ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট সুযোগ পাইছি, রিপ্লাই দিতে দিতে ঘুমায় গেছি, এরকমও হয়। তো আপনাদের অনেক ধরনের এরকম কোশ্চেন থাকে ভাইয়া, ভেক্টর তো অনেক জায়গায়
3-4 ক্লাসে 5-6-7-8 ক্লাসে শেষ করে দিছে, এত বড় করে করছেন, এটাতে ভাইয়া সুবিধা হচ্ছে, অনেক কিছু বুঝতেছি। অনেকের অনেক কিছু না বুঝেই চলে গেছে, তো আপনি অনেক কিছু বুঝাচ্ছেন ভালো, কিন্তু ভাইয়া ভেক্টর শেষ হবে কখন, এটা আপনাদের অনেকের ইয়া থাকে। অনেক অনেক সুন্দর সুন্দর মেসেজ দেখেন যে ভাইয়া অনেক ডিপলি বুঝতে পারছি, কনফিডেন্স হচ্ছে, তো হচ্ছে আগের যে ভয় ছিল ভেক্টরের দূর হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর মেসেজ আসে। বাট আপনার যে কনসার্নটা যে ভাইয়া ভেক্টর শেষ হবে কবে, এটা আবার একটু কনফিউশন ক্লিয়ার করি। আমরা ভেক্টর শেষ করব, আজকেই শেষ করব, এমন ভাবে শেষ করব যেন আপনি ফুল কনফিডেন্স নিয়ে করতে পারেন। এবং আগামী 3টা ক্লাস এটা হচ্ছে আপনাদের ভয় ভীতিগুলো দূর করে দেওয়া। আপনি যে পরীক্ষার হলে আপনাকে সিকিউ দিবে, এমসিকিউ দিবে, ম্যাথ করতে দিবে, টিউটোরিয়ালে, কুইজে, যে কোনো পরীক্ষায় সব ধরনের কোশ্চেন যেন আপনি উইথ কনফিডেন্স দ্রুত করতে পারেন, সেটা কিভাবে করতে হয় সেটা আগামী 3 ক্লাসে আমরা দেখাবো। আর ভেক্টর এতগুলো ক্লাস নিয়ে শেষ করলে কি আমরা সময় পিছায় যাচ্ছি? অ্যান্সার হচ্ছে একেবারেই না। শুভ ভাইয়া, যে কিনা বুয়েটে টপ করে ভর্তি হয়েছিল, সেই ভাইয়া বলতেছে, যার কিনা ফিজিক্স ছিল ফেভারিট সাবজেক্ট, সেই ভাইয়া বলতেছে আপনি পিছায় নাই, আপনি টু দা ট্র্যাক, অন ট্র্যাকে আছেন। জাস্ট প্রথমে অনেকে যেটা করে, ভেক্টর কোনো রকমে শেষ শেষ করে সামনের চ্যাপ্টারে চলে যায়, ফলে সামনের চ্যাপ্টারে যে আবার তাকে ভেক্টরের জিনিসপাতি বারবার পড়া লাগে, আগাইতে পারে না। আপনি ভেক্টরের বেসিকটা একদম স্ট্রং করে তারপর সামনের চ্যাপ্টারে যাবেন, আপনার পিছনে ফেরত করার চিন্তা করা লাগবে না যে ডট গুণ কি ছিল, 2টা ভেক্টর জায়গায় 3টা ভেক্টর যোগ করলে কি হয়, আয় হায় 5টা ভেক্টর দিয়ে দিছে, লব্ধি কিভাবে বের করবো, আমি তো জীবন শেষ। ভাই এটার উপাংশ এদিকে কেমনে নিতে হয়, ভাই ছাতাটা ওইভাবে কেন ধরলাম, অ্যাঙ্গেলটা এদিকে কেন নিলাম, আপনি সবগুলাই জানবেন। আচ্ছা ভাইয়া তো এটা ওই ক্লাসে করাইছিল, ভাইয়া ক্লাস লেকচারে তো ওইটা ছিল, আমি ক্লাস নোট দেখলেই আপনার সব মনে পড়ে যাবে। ঠিক আছে, ওকে। তো আমরা চলেন ইন্টিগ্রেশন এত কিছু না বললেও হয়তো, যা সূত্র লিখে দিয়ে 2টা ম্যাথ করাইলেই হতো। কেন বলতেছি, যেন আপনাদের বেসিকটা স্ট্রং হয়। তো আপনারা কিন্তু ফিডব্যাক জানাবেন যে আপনাদের বেসিক স্ট্রং হচ্ছে কিনা, ভালো জানতে পারতেছেন কিনা। তো এই যে ইন্টিগ্রেশন মানে জাস্ট সবগুলো আউটপুটকে যোগ করে দেওয়া তা না। ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে প্রত্যেকটা আউটপুট আপনি যোগ করবেন, সাথে সেই আউটপুটটা কতটুকু অংশ জুড়ে ছিল সেটাও গুণ করবেন। অর্থাৎ fx1 এটা আউটপুট ছিল কতটুকু অংশ জুড়ে, অলমোস্ট ডেল এক্স পরিমাণ অংশ জুড়ে আমি fx পরিমাণ আউটপুট পাইছিলাম। আচ্ছা, তারপর আমার আউটপুট কি fx2, এটা কতটুকু জুড়ে পাইছিলাম, fx2 টা আউটপুটটা অলমোস্ট ডেল এক্স জায়গা জুড়ে আছে, সো ইনটু ডেল এক্স। সো এভাবে আপনি যেতে 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 যতটুকু পর্যন্ত আছে, fx5 পর্যন্ত আছে ইনটু ডেল এক্স, এইটুকু যদি যোগ করেন, এই যোগটাকে আমরা বলবো হচ্ছে অলমোস্ট ইন্টিগ্রেশন, এটাকে আমরা সমাকলন বলে থাকি, নট পারফেক্ট। এটা কি হয় নাই, পারফেক্ট হয় নাই। যা কেউ কি আছেন যে অলরেডি এটা ধরে ফেলছেন যে ভাই আপনি সাউন্ডটা বাড়ায় দিবেন? আচ্ছা আমাকে অনেকে বলছে সাউন্ড ক্লিয়ার, কিন্তু 1-2 জন বলতেছেন সাউন্ড বাড়ায় দিবেন, তার মানে হচ্ছে ভাইয়া হয়তো আপনার ডিভাইসের মধ্যে সাউন্ড ভলিউমটা একটু কমায় রাখা, না হলে বাকিরা অলরেডি রিভিউ দিছে যে সাউন্ড ঠিক আছে। অথবা হেডফোন ইউজ করতে পারেন, দ্যাট ক্যান বি অ্যানাদার সলিউশন। তো আমরা যেখানে ছিলাম যে এই প্রত্যেকটা আউটপুট এবং সেই আউটপুটটা কতটুকু জায়গা জুড়ে আছে সেই দুইটার গুণফল, এইগুলা সবগুলাকে সম্পৃক্ত করলে, একত্রিত করলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে সমাকলন বা ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশন আমাদের এইখানে পুরোপুরি পারফেক্ট হয় না, এটার মধ্যে একটা ত্রুটি আছে। ত্রুটিটা কোন জায়গায়? ত্রুটিটা হচ্ছে এই জায়গায়, দেখেন আপনি যে বলছেন, মানে আমি ধরেন এই চিত্রটাকে একটু কপি করব, কিভাবে কপি করব খেয়াল করেন। এই যে আপনারা যখন কখনো শিখতে যারা অনেক ভালো রেজাল্ট করবেন, ভালো জায়গায় পড়বেন, তারা যদি কখনো শিখতে ক্লাস নিতে আসেন, তারা কিভাবে কপি করতে হয় তাদেরকে শিখাই দিচ্ছি। ও ভাইয়া ইয়া কি আছে আপনার সাথে, কিবোর্ড কানেক্টেড? আপনার সাথে কানেক্টেড না, না? ওকে, বললাম তো বিপদে করলে ভালোই তো, মানে আমি আসলে একটা গ্রাফ দেখাচ্ছি ওদেরকে। আমি কিবোর্ডের জন্য 1 মিনিট ওয়েট করতেছি। তো ছোট্ট ভাইয়া হচ্ছে 2 মিনিটে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ঠিক আছে আপনাদের জন্য। 2 মিনিটে একটা ছোট্ট ব্রেক। 2 মিনিট ব্রেক, জাস্ট 2 মিনিট। এটা আমরা কিবোর্ডটা একটু ম্যানেজ করে নিই, তারপর হচ্ছে এই জিনিসগুলো আবার দেখবো।
তো অনেক বড় একটা বিরতি ছিল। এত বড় বিরতির পর আবারও আপনারা কানেক্টেড আছেন দেখে ভাইয়ার অনেক খুশি লাগতেছে। এই বিরতির মধ্যে দেখলাম দুজন মানুষ আমার এনাম ভাইয়া সৌরভ ভাইকে নিয়ে লেখা সেই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ট্রিকটি 4 লক্ষ মানুষের পরিবারের মধ্যে ছড়িয়ে দিয়েছে, তা আমাকে সহ ইসেস নিয়েছে। যাই হোক, তাদেরটা আমি অ্যাপ্রুভ করে দিয়েছি অলরেডি। এনিওয়েজ, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এই ব্রেকের কথা। এই ব্রেকের কথা আমরা ভুলে যাব। আমরা হচ্ছে এখন কি করব, আমরা এখন পড়াশোনা করব। তো যেখানে আমরা ছিলাম এই ইন্টিগ্রেশনটা, আমরা যদি আগের জিনিসটা একটু দেখি, এইটুকু জায়গার সাথে যদি আমরা ম্যাচ করি তাহলে আমরা বলছি অ্যান্সারটা পারফেক্ট না। অ্যান্সারটা কেন পারফেক্ট না চলেন একটু দেখি। ওয়াই অ্যান্সার ইজ নট পারফেক্ট। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখেন কি হয়। আমি এটাকে কি দ্বারা প্রকাশ করব, আমি ধরেন জিনিসটাকে এভাবে প্রকাশ করি। আচ্ছা, আমি যখন এইরকম কাজ করব যে মাঝখানে এইটুকু হচ্ছে আমি একটা লম্ব টানলাম, ঠিক আছে? তো আমার এইটুকু কত ছিল, এফ এক্স ওয়ান, এর সাথে কি গুণছি, ডেল এক্স। তাহলে এই যে মাঝখানে যে রেজাল্টটুকু পাইলাম সেই রেজাল্টটুকু কিরকম, এই যে এইটুকু জায়গা আমি বেসিক্যালি পেয়ে গেছি। তাহলে এইখানে যে ক্ষেত্রফলটা পাইলাম সেই ক্ষেত্রফলটা কি ছিল, এফ এক্স ওয়ান ইন্টু ডেল এক্স। ডেল এক্স হচ্ছে আমার ভূমি, এফ এক্স ওয়ান হচ্ছে আমার লম্ব। ভূমি ইন্টু লম্ব বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম। তারপর এইটুকু কত ছিল, এইটুকু ছিল আমার এফ এক্স টু, এটা ছিল ডেল এক্স। এই যে গুণ যখন আমরা করব, এইখানে যেই জায়গাটুকু পাচ্ছি বা এই জায়গাটা যে ক্ষেত্রফল পাচ্ছি সেটা হচ্ছে এফ এক্স টু ইন্টু ডেল এক্স। তো এভাবে যদি আমরা আস্তে 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 সবগুলো করি প্রত্যেকটা অংশ থেকে, যেমন এই জায়গায় আমরা কি পাবো, আমরা যদি এই জায়গাটা করি, একটা জিনিস আগে স্লাইডে ছোট্ট একটা ভুল হয়েছে, কারণ জিনিসটা আসলে এক্স ফাইভে না এক্স ফোরে শেষ হয়েছিল। তো এক্স ফোর ইন্টু ডেল এক্স এইটুকু পর্যন্ত গেছিল। তো আমরা যখন লাস্টে এই জায়গাটার এরিয়া বের করব, এই জায়গাটার জন্য যখন আমরা করছি, আমরা কি লিখছি, এই জায়গার আউটপুটটা এফ এক্স ফোর ইন্টু ডেল এক্স এটা লিখছি। তো দেখেন আলটিমেটলি আমরা প্রতিটা জায়গা থেকে যে আউটপুট গুলা পাচ্ছি সেখানে কি ঘটনা ঘটতেছে, এই প্রতিটা অ্যান্সার যখন আমরা সাম করব, আমরা কিন্তু টোটাল ক্ষেত্রফলটা পাইনি। আমরা মাঝখানে কি হয়েছে, এই যে এই জায়গাটুকু কিন্তু আমাদের বাদ পড়ছে, খেয়াল করেন এই জায়গাটাও কিন্তু আমরা লস করে যাচ্ছি। এই জায়গাটার ক্ষেত্রফলটা কিন্তু আমরা কাউন্টে আনি নাই, এই জায়গাটার ক্ষেত্রফলটা আমরা কাউন্টে আনি নাই। এগুলা কি হচ্ছে, এগুলা হচ্ছে আমাদের মিসিং, এগুলা হচ্ছে আমাদের মিস হয়ে যাচ্ছে। তাহলে এগুলা যেন মিস না হয় সেজন্য আপনাকে কি করতে হবে, এগুলো যেন মিস না হয় সেজন্য আমাদেরকে কি করতে হবে, সেটা হচ্ছে দেখেন, আপনি ডেল এক্সটা যত ছোট করবেন মিস যাওয়ার পরিমাণটা তত কমে আসবে। আপনি ডেল এক্সটা যত ছোট ছোট করবেন, মানে মাঝখানে ভাগ সংখ্যা যত বাড়াবেন তত আপনার ভুল বা এররের পরিমাণ, এই যে এখানে কিছু জিনিস ক্যালকুলেশনে আসে নাই, মিস্টেক হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার তখন তত কমে যাবে। তাহলে দেখেন আমরা কি করতে পারি, আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে এই ঘটনা ঘটাবো এখন। সে আগের জিনিসটাই আছে, জাস্ট আমরা করব কি, ভাগ সংখ্যা আর অনেক বেশি বাড়ায় দিব।
দেখেন আমরা যদি এরকম করি, মাঝখানে ভাগ সংখ্যা এই যে 3-4টা এরকম না করে যদি ভাগ সংখ্যাগুলো আরো অনেক বেশি বাড়াই দিই, তাহলে কি হবে? প্রথম ভাগ যখন নিব জাস্ট এইটুকু পরিমাণ লস হচ্ছে, পরের ভাগে এইটুকু, পরের ভাগে এইটুকু, অল্প একটু করে অংশ লস হবে। তাহলে দেখেন আগের তুলনায় এখন কি লসের পরিমাণ, কতটুকু অংশ মিস গেছে, সেই পরিমাণটা কি বাড়ছে নাকি কমছে? আমাকে বলেন তো। ডেল এক্স গুলো যখন আমরা ছোট ছোট করে দিছি, অনেক বেশি ভাগ বাড়ায় ফেলছি, তাহলে আগের এই কেসে বেশি পরিমাণ অ্যান্সার মিসিং গেছে, নাকি এই পরের কেস, এটা হচ্ছে সেকেন্ড কেস, এটা ছিল ফার্স্ট কেস, তো আমাদের ফার্স্ট কেসে বেশি অ্যান্সার মিস হয়েছে নাকি সেকেন্ড কেসে? আমাদের কোথায় বেশি অ্যান্সার মিস হয়েছে, ফার্স্ট কেস নাকি সেকেন্ড কেস? আমাকে সবাই বলছে যে ভাইয়া ফার্স্ট কেসে হচ্ছে বেশি অ্যান্সার মিস গেছে, কারণ কি এখানে দেখেন এইটুকু অ্যান্সার লস হয়েছে। আপনি যদি এইটার মধ্যে আরেকটা টুকরা করে দেন তাহলে কি হবে, মানে আমি যদি দুইটা পাশাপাশি দেখাই তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন। অলরেডি অনেকে বুঝে গেছে যে ভাই সেকেন্ড কেসে লসটার পরিমাণ বা মিসের পরিমাণ কমে আসছে। তাহলে এখানে কি হয়েছে, এখানে হচ্ছে লস কমছে, লস এর পরিমাণ কমে গেছে, এখানে লসের পরিমাণ কমে গেছে আর এখানে লসের পরিমাণ বেশি। আমরা আরেকটা স্লাইডে যাই, তাহলে একটু ভালো করে বুঝতে পারবেন আপনারা। ধরেন আমি যদি জাস্ট দুইটা পোর্শন এরকম করি, এইটুকুকে যদি ডেল এক্স বলি, তাহলে আমার লস কতটুকু? আমার লস হচ্ছে এই যে এই টোটালটুকুই আমার লস, এ বি সি। তাহলে আমার ত্রিভুজ এ বি সি, এইটা হচ্ছে আমার লস, কতটুকু অ্যান্সার আমার মিস যাচ্ছে। কিন্তু আমি যদি ভাগ ধরেন বাড়ায় দিই, আমি ধরেন যদি ভাগ 3টা করি, একটা, দুইটা, তিনটা, তাহলে আমার দেখেন লস হচ্ছে আসলে কতটুকু? লস হচ্ছে আসলে আমার এই যে এইটুকু একটা লস হবে, তারপর এইটুকু একটা লস, এইটুকু একটা লস। তাহলে এখন আমার লস হচ্ছে এই যে এইটুকু, সবুজ অংশ মার্ক করে দিই আমি তাহলে বুঝতে সুবিধা হবে, এই যে এইটুকু অংশ লস। এখন এইটুকু লস, এইটুকু লস, এইটুকু লস। তাহলে লসের অংশ যদি একটু মার্ক করি, এই জায়গাগুলো এখন লস। তাহলে আগে দেখেন পুরো জায়গাটাই আমার লস হয়েছিল, পুরো জায়গার অ্যান্সারটাই আমি হারাই ফেলতেছিলাম। কিন্তু এখন কি তার তুলনায় কিছু অংশ, যে এই অংশগুলো তো এখন পাচ্ছি, তাই না? এই যে এই অংশগুলোর রেজাল্ট গুলো তো এখন আর হারাচ্ছে না, এটা হারাচ্ছে না, এগুলো পাচ্ছি। তাহলে আমি ডেল এক্স গুলো যত ছোট করে ফেলতে পারলাম, ডেল এক্স গুলো আমি যত ছোট করতে পারলাম, তত কি হইলো, আমার অ্যান্সার কম হারাইলো, আমার লসটা তত কমে আসলো। তাহলে তাহলে আমাকে জিজ্ঞেস করেন তো ভাইয়া, বা আমাকে কি বলতে পারবেন যে লসটা যত ছোট করতে চাই তত আমাকে কি করতে হবে? ডেল এক্স এর মানটা ছোট করতে হবে। তো ডেল এক্স যত ছোট করব আমার লসটা তত কমবে, মানে তত আমি টোটাল অ্যান্সার গুলো সমষ্টি পারফেক্টলি পেতে পারবো। এবং ডেল এক্স সব থেকে ছোট করতে পারলে অ্যান্সারটা 100% পারফেক্ট হবে। তাহলে অ্যান্সারটা 100% পারফেক্ট করতে হলে 100% পারফেক্টলি এফ এক্স ইন্টু ডেল এক্স এর মান বের করতে হলে ডেল এক্স হতে হবে মিনিমাম, আর ডেল এক্স এর মিনিমাম ভ্যালুর মানে কি? ডেল এক্স হইতে হবে ডি এক্স এর সমান। আমরা জানি ডেল এক্স এর সব থেকে ছোট মান হচ্ছে ডি এক্স। তাহলে ডেল এক্স ছোট হইতে হইতে যখন সর্বাপেক্ষা ছোট সংখ্যা হবে সেটাকে ডিএক্স বলে, তখন অ্যান্সারটা পারফেক্ট আসবে। তার মানে এই যে আপনি সবগুলো এফ এক্স এর যোগ করতেছেন, এফ এক্স ইন্টু ডেল এক্স, এগুলো যে আপনি যোগ করতেছেন, সবগুলা যোগ করতেছেন, এটার মধ্যে যদি আপনি একটা কন্ডিশন দিয়ে দেন, কি কন্ডিশন দিবেন? লিমিটের মাধ্যমে একটা কন্ডিশন দিবেন যে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। আপনি ডেল এক্স ইন্টু এফ এক্স সবগুলো সমষ্টি বের করবেন, একটা শর্ত দিয়ে দিবেন। শর্তটা কি? ডেল এক্স গুলো খুবই ছোট হইতে হবে, টেন্স টু জিরো, মানে আসলে কি ডেল এক্সটা ডিএক্স হইতে হবে। তাহলে এটাই হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ এক্স কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এই জিনিসটা বুঝাবে।
আমি ভাবছিলাম 5 মিনিটে ইন্টিগ্রেশনের দুই একটা সূত্র বুঝাই আপনাদের শেষ করে দিব, কিন্তু আপনারা যখন আগের দিনের পড়া জানতে চাইছেন, সবাই পজিটিভ রিভিউ দেখছেন, আমার অনেক ভালো লাগছে। তো এই জিনিসটা ম্যাথে আপনারা হয়তো 1 মাস 1.5 মাসে আস্তে আস্তে একটু একটু করে জানবেন। তো আমার পক্ষে চাইলেও পসিবল ইন্টিগ্রেশনের একদম ভিতরে যে সবকিছু বোঝানোর, তো তাও আমি একেবারে না বোঝায় যায়নি, আমি কিছু জিনিস অ্যাটলিস্ট আপনাদেরকে জানাইছি। এবং আপনি অনেক জায়গায় ক্লাস করবেন, আপনি হয়তো অফলাইনে অনেক স্যারের কাছে করবেন, আপনি হয়তো অনলাইনে অন্য প্ল্যাটফর্মের কাছে আপনার কোর্স কিনা আছে, আপনি হয়তো অফলাইন অনলাইন সিঙ্গেল কোর্স, প্যাকেজ কোর্স, অনেক জায়গায় আপনি অনেক কিছু করবেন। বাট সব জায়গায় হয়তো আপনাকে ডিটেলসে পড়াবে না। আমি পার্সোনালি এটা ফিল করি যে কোন একটা জিনিস জাস্ট সূত্র লিখে দিয়ে আগানোটা, সেটা আমার কেন জানি মনে খুঁত খুঁত কাজ করে। আমি সবসময় চেষ্টা করি একটা জিনিস যদি ডিটেলসে পড়ানোর সুযোগ নাও থাকে, এটা হয়তো 1 বছর পরে যে আপনি পড়বেন, অ্যাটলিস্ট এর সম্পর্কে কিছু ধারণা যেন আপনি পেতে পারেন, সো দ্যাট আপনি এইটা সম্পর্কে একেবারে ভাষার নলেজ না থাকলেও, মানে একেবারে ভাষার নলেজ না থেকে আপনি একটা পারফেক্ট, যে একটা জিনিস এখান থেকে আসছে, এটা পিছনে লজিকটা এটা ছিল, লজিকটা চিন্তা করে যেন একটা প্রবলেম সলভ করতে পারেন, সেইটুকু লেভেলে যেন আপনি থাকেন, সেটা ভাই এনশিওর করার চেষ্টা করি। তো আমি অনেকগুলো এফএক্স কে ইন্টু ডেল এক্স, এই জিনিসগুলোর গুণফলগুলো সমষ্টি বের করব, সমষ্টিটা একটা শর্ত দিয়ে দিব, যদি পারফেক্ট সমষ্টি চাই এটা টেন্স টু জিরো হইতে হবে। সো এই ব্যাপারটাকে কি বলা হয়, এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন বলা হয় কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে এবার আসেন আমরা ইন্টিগ্রেশনের সূত্রগুলো দেখি, পাশাপাশি লিখি, তাহলে বুঝতে পারবেন। ডেল ডেল এক্স অফ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি আসতো, শূন্য আসতো। তাহলে দেখেন আমরা এইটার কারেসপন্ডিং ইন্টিগ্রেশনে কি বলতে পারি, যদি আপনি শূন্যকে ইন্টিগ্রেশন করেন তাহলে কি আসবে, একটা কনস্ট্যান্ট চলে আসবে। তাহলে এটা কি, এটা হচ্ছে ধরলাম 1 নাম্বার। 2 নাম্বারে দেখেন আপনি এক্স কে ইন্টিগ্রেশন করছেন, এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, 1 হয়। এটার কারেসপন্ডিং চিন্তা করেন, আপনি হচ্ছে 1 ডিএক্স, 1 কে ইন্টিগ্রেশন করছেন, কি পাবেন, এক্স ফেরত পাবেন। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে আপনি ধরেন সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করছেন, কি পাইলেন, কজ এক্স। তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সূত্র কি হবে, কজ এক্স কে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাহলে আপনি আবার সাইন এক্স ফেরত পাবেন। মানে ইন্টিগ্রেশনের কনসেপ্টটাই এটা, যে কোন একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করে যা পাবো ওইটারে ইন্টিগ্রেট করলে আবার প্রথম জিনিসটা ফেরত আমি পাবো। ঠিক আছে, ইন্টিগ্রেশন অঙ্ক কি ভেক্টরে আছে, খুব একটা লাগে না, তবে আপনি যখন পরের চ্যাপ্টারে যাবেন, গতিবিদ্যায় যখন যাবেন, গতিবিদ্যায় গেলেই তখন ইন্টিগ্রেশনের ম্যাথ টুকটাক আছে। তো তখন ওই যে বললাম না, অনেকেই হচ্ছে ভেক্টর শেষ করে সামনে আগা যায়, পরে আপনি যখন চ্যাপ্টার 3 তে যাবেন আপনার ইন্টিগ্রেশনের ম্যাথ করা লাগতে পারে, যে আপনি ভালো ম্যাথ করেন। নিউটন মেকানিক্সে অবশ্যই আছে, কাজ সমস্ত শক্তি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, জায়গায় জায়গায় ইন্টিগ্রেশন আছে। তখন আপনি তো বলবেন ভাই ভেক্টর ইন্টিগ্রেশন মিস দিয়ে আসছিলাম, আমি তো এটা ডিটেলসে পড়ি নাই। তো এটা একটা এক্সাম্পল, আরো অনেক এক্সাম্পল আছে। দ্যাটস ওয়াই ভেক্টরটা যদি কেউ ভালো করে পড়ে থাকে তাহলে তার অন্যান্য চ্যাপ্টারেরও অনেকটুকু অংশ আগে থেকে চলে আসে। তাহলে আমরা cos x কে যখন ইন্টিগ্রেশন করব তখন আমার কি আসবে, sin x আসবে। তো অনেকে বলেন যে ভাই এখানে কি মাইনাস আসবে, না এখানে মাইনাস, এখানে যা আছে প্লাস, যেভাবে লিখছি সেটাই আসবে। তারপর 4 নাম্বার, যদি আমরা cos x কে ইন্টিগ্রেশন করতাম তাহলে কি আসতো, মাইনাস sin x। তাহলে কি হবে, মাইনাস sin x কে যদি ইন্টিগ্রেশন করি, মাইনাস সাইন এক্স কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কজ এক্স আসতো, কিন্তু আমি মাইনাস সাইন এক্স না প্লাস সাইন এক্স ইন্টিগ্রেশন করতেছি, তাহলে কি আসবে, মাইনাস কজ এক্স আসবে। তারপর ধরেন আপনি এইটা দেখছেন যে লন এক্স, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে 1/x। তাহলে আপনাকে যদি বলে 1/x dx, বা এভাবেও অনেক সময় বলে dx বাই x, এভাবেও বলতে পারে, এটা কি আসবে, লন এক্স। ঠিক আছে, আরেকটা সূত্র বলি, এইটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সূত্র, সূত্রের পেজ। সো এইটার অবশ্যই একটা স্ক্রিনশট নেওয়া দরকার, কেউ পোস্ট দিতে চাইলে সেটার জন্য ভালো একটা স্লাইড, যদি কেউ পোস্ট না দেন তাও সমস্যা নেই, বাট এটার স্ক্রিনশট রাখবেন, কারণ আমাদের আগামী অংশটুকুর জন্য এই জিনিসগুলো অবশ্যই লাগবে। ঠিক আছে, 3 সেকেন্ড সময় দিব, 1 2 3। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এইটুকু করে ফেললাম, এরপর আমরা একটু সামনে আগাই। 6 নাম্বার, আমরা এইটা দেখছি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, কি আসে,
n x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা যদি এরকম করি n x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, তাহলে কি আসবে? সেই x টু দি পাওয়ার n ফেরত আসবে। বাট আমরা এটার কারেসপন্ডিং সূত্রটা একটু সুন্দর করে লিখি। আমরা এভাবে লিখি x টু দি পাওয়ার n dx, এটাই যদি আসে তাহলে কি করব? এবারে টেকনিকটা হচ্ছে পাওয়ার 1 বাড়ায় দিব। n ছিল, n থেকে n প্লাস 1 হইল, নিচে হচ্ছে সেই সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিব। এইভাবে হচ্ছে এখানের কাজগুলো হয়। তারপর ধরেন কেউ আপনাকে বলল ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স কি হবে? আপনি জানেন ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে একই জিনিস রয়ে যায়। তাহলে আমাকে যদি কেউ বলে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে? সেই ই টু দি পাওয়ার এক্সই রয়ে যাবে। এইভাবে আমরা বাদ বাকি সবগুলো করতে পারি যে ডিডি এক্স অফ ট্যান এক্স, সেটা কি আসে? সেক স্কয়ার এক্স। তাহলে এইটারে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে সেই ট্যান এক্স ফেরত আসবে। এই তো আমরা এগুলো দেখে ফেললাম। তো এই সবগুলো জিনিসের মধ্যে আপনি চাইলে এই সূত্রগুলোর এসএস নিয়ে রাখতে পারেন। যদি ভাইয়ের সাথে এত স্পিডে তুলতে না পারেন কোনো সমস্যা নেই, একটা স্ক্রিনশট তুলে নেন, তারপর ওইখান থেকে দেখে দেখে আমরা মিলায় প্রবলেমগুলো করতে পারবো। তো এসএস গুলো অবশ্যই নিয়ে রাখবেন অ্যাটলিস্ট এই সূত্রগুলোর। হ্যাঁ, সূত্র মনে থাকলেই কি হবে? হ্যাঁ, সূত্র মনে থাকলেই হয়ে যাবে। ওই সূত্রগুলো আপনার আগে হোক পর হোক মুখস্থ করতেই হবে। মাথায় রাখবেন ওই যে বলে না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে, দিস ইজ ট্রু। আবার বুঝে মুখস্থ করতে যদি পারেন, বুঝলেন প্লাস মুখস্থ করতে পারলেন, তাহলে আপনার প্রতিভা আরো বিকশিত হবে। ঠিক আছে? ডট গুণ ক্রস গুণের সিকিউ বেশি করে করলে ভালো হয়। শুধু ডট গুণ ক্রস গুণ না, সব ধরনের টপিক থেকে অনেক অনেক সিকিউ এমসিকিউ করব, নো টেনশন। তাহলে আমরা একটু যাই পিছের স্লাইডে। আপনি যখন দেখবেন যে সূত্রগুলো যখন বইতে লেখছে তখন একটা কাজ করবে, সবকিছু ঠিক আছে বা সবগুলোর সাথে একটা প্লাস সি দিয়ে দিবে। ইন্টিগ্রেশন সূত্রের মধ্যে সবগুলোর সাথে একটা প্লাস সি দিয়ে দেয়। তো এই প্লাস সি এর রহস্য কি সেটা একটু বলি। সবগুলোর সাথে একটা প্লাস সি দিয়ে দিবে। এখন ওয়াই প্লাস সি, ওয়াই তো প্লাস সি কেন আমরা দিই, চলেন এটার ব্যাখ্যাটা একটু দেখে নিই। ধরেন আপনাকে বলল যে ডিডি এক্স অফ 5x টু দি পাওয়ার 4, এটা ডিফারেন্সিয়েশন করতে বললো। আপনি কি করবেন? 5 ইন্টু 4 ইন্টু এক্স কিউব, সরি আচ্ছা এইটা আপনি লিখবেন। বা আপনাকে যদি বলে ডিডি এক্স অফ 5x টু দি পাওয়ার 4 প্লাস 10, এটার ডিফারেন্সিয়েশন কত? ওই একই কিন্তু লিখবেন। আর এটা করলে কত হয়? 20x কিউব, এখানেও সেই কি আসবে? 20x কিউব প্লাস 0, দ্যাট মিন সেই 20x কিউবই চলে আসবে। এখন আপনি দেখেন যে কেন আসলে আমাকে প্লাস সি ইউজ করতে হয়। আপনি যদি এইটার ইন্টিগ্রেশন করেন, মানে 20x কিউব কি ইন্টিগ্রেশন করেন, তাহলে কি আসবে? ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের মধ্যে কোনো কনস্ট্যান্ট থাকতে সেটা বাইরে চলে আসে। তারপর এই যে দেখেন আমাদের সূত্র ছিল, সূত্র কি ছিল? সূত্র ছিল এই যে x টু দি পাওয়ার n কে যদি ইন্টিগ্রেশন করেন, এটা হচ্ছে সবথেকে বেশি ইউজ হবে। তাহলে কি হয়? পাওয়ারটা একবারে, মানে x টু দি পাওয়ার 5 থাকলে x টু দি পাওয়ার 6 হবে, আর নিচে সেই 6 দ্বারা ভাগ হবে। তাহলে কি আছে আমাদের? আমাদের এখানে আছে হচ্ছে x কিউব, তাহলে পাওয়ারটা বেড়ে x টু দি পাওয়ার 4 হবে, সেই 4 দ্বারা ভাগ হবে। তার মানে কি আসলো? 5x টু দি পাওয়ার 4 আসলো। তাহলে মিলে গেল যে এখান থেকে শুরু করছিলাম এখানে ফেরত আসছে। এখন দেখেন আপনি এই জায়গাটারে যদি আপনি ইন্টিগ্রেশন করেন তাহলে কি আসবে? সেই 20x কিউব, এইটারই আপনি ইন্টিগ্রেশন করতেছেন। মাঝখানে আমি একটা ছোট্ট ভুল করছি, এই dx টা দিই নাই, ইন্টু ডিএক্স। তাহলে কি আসবে? সে আবারও আগের মতো 20 কনস্ট্যান্ট বাইরে থাকবে 4, তাহলে কি আসলো? তাহলে সেই চলে আসলো 5x টু দি পাওয়ার 4, এটা চলে আসলো। তাহলে দেখেন আমরা এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করে 20x কিউব পাইছি, এটার ইন্টিগ্রেশন করে 5x টু দি পাওয়ার 4 পাইছি। আর এই পুরো জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে এইটা ডিফারেন্সিয়েশন করলেও যা অ্যান্সার আসে, এটা ডিফারেন্সিয়েশন করলেও তাই অ্যান্সার আসে। কেন? কারণ 10 টা একটা কনস্ট্যান্ট ছিল, এটা ডিফারেন্সিয়েশন করলে আউট অ্যান্সার আর থাকে না। তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে নরমাল সূত্র অনুযায়ী কি আসে? 5x টু দি পাওয়ার 4 আসে। তাহলে একটু খেয়াল করেন তো ভাইয়া, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। এইখানে যদি কোনো একটা কনস্ট্যান্ট থাকে,
ওইটা কি আর শেষ পর্যন্ত এখানে আপনি দেখতে পাবেন? ওইটা তো যে প্রথম স্টেপে উধাও হয়ে যাবে, ওইটাকে তো আর দেখা যাবে না। তাহলে কোন জিনিসগুলো থাকলে আলটিমেটলি অ্যান্সারে আর এটা ফেরত পাওয়া যায় না? যদি কোনো একটা কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা অ্যান্সারে ফেরত পাওয়া যায় না। কেন? কারণ কনস্ট্যান্ট যদি থাকে সেটা তো ডিফারেন্সিয়েশন করলে শূন্য হয়ে যায়, শূন্যটা তো আর ওই পাশে থাকতেছে না। তাহলে আমি যখন এই অ্যান্সারটা পাইছি, আমি তো জানি না যে যেখান থেকে অরিজিনালি এটা আসছে ওইখানে কি কোনো একটা কনস্ট্যান্ট 10 বা 15 বা 20 এরকম কিছু আছে কিনা। যদি ওইরকম কিছু থেকে থাকে তাহলে তো ওইটা আমার এই জায়গায় আর ছিল না। সো আমি জানি না যে ওইখানে কি এরকম +10 বা +10 বা 15 বা 20 বা এরকম কিছু ছিল কিনা, আমি জানি না কত আছে। কিছু একটা কনস্ট্যান্ট থাকলেও থাকতে পারে, সেই কনস্ট্যান্টটা 10, 0, 20, 30 এনিথিং। তো আমি জানি না কত কনস্ট্যান্ট আছে, তাই এখানে আমি একটা সি দিই। সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক, সেই ধ্রুবকটাকে রিপ্রেজেন্ট করে। তো যারা যারা এইটার ব্যাখ্যা বুঝলেন, যে প্লাস সি এর ব্যাখ্যা, প্লাস সি এর এক্সপ্লেনেশন, তো এই ব্যাখ্যাটা নর্মালি আপনাকে ম্যাথের ভাইয়ারা অনেক অনেক পরে দিবে, ফার্স্ট ইয়ারের শেষ দিকে দিবে। ভাইয়া আপনাকে ভেক্টরের শুরুতে দিয়ে দিছি। যদি কেউ ধরে থাকেন, বুঝে থাকেন, তাহলে এটা অবশ্যই শিখবো জিতবোতে পোস্ট করে জানাবেন যে ভাই প্লাস সি এর ব্যাখ্যা, ইন্টিগ্রেশনের সি এর ব্যাখ্যা, সেটা আমি এখনই ইন্টার ফার্স্ট ইয়ারের শুরুর মাসেই ধরতে পারতেছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে ওকে। যে কানিজ বলছে যে ভাই আগেই বুঝে ফেলছি, মানে ও আর ব্যাখ্যাটা দেওয়ার আগেই ও বুঝে গেছে যে কেন হচ্ছে এইখান থেকে এখানে এই ঘটনাটা প্লাস সি দিছে। তাহলে আমরা এইটুকু পর্যন্ত ক্লিয়ার। তো আমরা আরেকটা এক্সাম্পল করি, এটা হচ্ছে প্রবলেম 2। প্রবলেম 2 আমাদের এরকম, ধরেন এক্স কিউব ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। আমরা তাহলে কি করব? আমরা ওই যে ওই সূত্রটা ইউজ করব। কি হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে? পাওয়ারটা এক পরিমাণ বেড়ে যায়, সেই পাওয়ার দ্বারা ভাগ হয় এবং প্লাস সি দিতে হয়। আমাকে এক দুজন কমেন্ট করছে ভাইয়া প্লাস সি কে আমরাও দিব। আপনারা অলওয়েজ প্লাস সি দিবেন, আপনারা অলওয়েজ সূত্রের মধ্যে প্লাস সি দিবেন। কিছু কিছু ক্ষেত্র আছে প্লাস সি দেওয়া লাগে না, ওইটা আমি ভাইয়া যখন 2-3টা ক্লাস পরে অ্যাডভান্স প্রবলেম সলভ করব তখন সেটা বলে দিব যে কখন দেওয়া লাগে না। আপনারা নরমালি সবসময় দিবেন। তারপর ধরেন আমাকে বললো এরকম যে 5x³ তাহলে আমি কি করব? তাহলে হচ্ছে ফার্স্টে কনস্ট্যান্টটাকে বাইরে রেখে আমি ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা করলে কি পাবো? করলে পাবো হচ্ছে 5 ইন্টু x⁴/4। ঠিক আছে, dx, সরি dx তো লাগবে না, আমি ইন্টিগ্রেশন করে ফেললে প্লাস সি, দ্যাট মিনস হচ্ছে 1.25 x⁴। এইটা আমরা পেয়ে গেলাম। তো আমরা দুইটা, এটা প্রবলেম 2 ছিল, এটা প্রবলেম 3, আমরা দুইটা প্রবলেম করে ফেললাম। এইটুকু ডান। ঠিক আছে ভাইয়া, আমার শিখো অ্যাপে স্ক্রিনশট নেওয়া যায় না, নোটিফিকেশন আসে দিস অ্যাপ ডোন্ট অ্যালো স্ক্রিনশট। তো নাবিল আহমেদ ও বলছে ভাইয়া স্ক্রিনশট নিতে পারতেছি না। তো যদি আপনি লাইভ ক্লাসে থাকেন, লাইভ ক্লাসে থাকালে আপনি অ্যাপে স্ক্রিনশট নিতে পারবেন। যখন আপনি রেকর্ড ক্লাস দেখতেছেন, রেকর্ড ক্লাস চলাকালীন আপনি রেকর্ড ক্লাস দেখলে আপনি ওই রেকর্ড থেকে স্ক্রিনশট নিতে পারবেন না। অ্যাপের সিস্টেমটা এরকম, লাইভ ক্লাসে স্ক্রিনশট নেওয়া যাবে, রেকর্ড ক্লাস থেকে নেওয়া যাবে না। সি এর মান কত কিভাবে বুঝবো? ওইটার জন্য আপনাকে কন্ডিশন দিয়ে দিবে। তো আমরা অ্যাডভান্স প্রবলেম সলভিং যেদিন করব ওই দিন এই রিলেটেড একটা অঙ্ক করব, ওইখান থেকে আপনি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে এই জিনিসটা বের করতে হয় যে সি এর মান কত। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রবলেম 2-3 দেখলাম। প্রবলেম 2-3 এর পর আমার ব্ল্যাঙ্ক স্লাইড শেষ, আমরা কয়টা ব্ল্যাঙ্ক স্লাইড অ্যাড করে নিই। ওকে, ডান। সো এবার প্রবলেম 4 করব, P4। প্রবলেম 4 আমাকে বলতেছে, ধরেন আমি এভাবে বললাম 20t⁻7 মাইনাস সাইন টি প্লাস 10, এইটা আমাকে সলভ করতে বলছে ডিটি। যদি ভিতরে টি এর ফাংশন থাকে তাহলে এখানে টি থাকবে, ভিতরে এক্স এর ফাংশন থাকলে এখানে এক্স থাকবে। তাহলে আমরা ফার্স্টে কি করব? এইটারে ইন্টিগ্রেশন করব, 20 বাইরে নিয়ে আসলাম, এক্স t⁻7 এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? টি এর পাওয়ার 1 বেড়ে 8 হবে, নিচে সেই 8 দ্বারা ভাগ হবে। তো প্রথমটা ডান। মাইনাস সাইন টি, তো আপনি যখন ইন্টিগ্রেশন করবেন তখন আপনি দুই ভাবে মাথায় রাখতে পারেন। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র আপনি মাথায় রাখতে পারেন। যেমন আমার মনে আছে সাইন টিকে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস কস টি হয়। তো আপনি চাইলে এভাবে চিন্তা করতে পারেন। আবার আপনি আরেক ভাবে মনে রাখতে পারেন, যখন আপনাকে বলবে ইন্টিগ্রেশন অফ সাইন টি এটা কি, আপনি যখন চিন্তা করবেন কি এভাবে বলা যায় যে ধর আপনাকে কেউ বলল সাইন টি ডিটি, তো আপনি একটা সূত্র মুখস্থ করতে পারেন, এটা একটা ওয়ে।
আরেকটা ওয়ে হচ্ছে আপনি শুধু ডিফারেন্সিয়েশনের সূত্র মনে রাখছেন, এটা থেকে আপনি বের করতে পারেন। কিভাবে বের করবেন? সাইন টি ডিটি, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে? আপনি চিন্তা করবেন কাকে ডিফারেন্সিয়েশন করে আমি সাইন টি পাইছিলাম, তখন আপনার মনে পড়বে ভাই আমি তো কস টি কে যদি ডিফারেন্সিয়েশন করতাম তাহলে মাইনাস সাইন টি পাইতাম। তাহলে আমরা যদি মাইনাস সাইন টি কে বলতো তাহলে অ্যান্সারটা কি হইতো? কস টি হইতো। কিন্তু আমাকে কি মাইনাস সাইন টি দিছে? না, আমাকে শুধু সাইন টি দিছে। তাহলে শুধু সাইন টি, তাহলে তো মাইনাসটা আমাকে এক্সট্রা করে আনতে হবে, তাই মাইনাস কস টি হবে। বা আপনাকে যদি কেউ বলে যে ভাই 1/x dx, আপনি চাইলে সূত্র মুখস্থ করতে পারেন, অথবা আপনি এভাবে চিন্তা করতে পারেন আচ্ছা আমি কাকে ডিফারেন্সিয়েশন করে ln x, কাকে ডিফারেন্সিয়েশন করে 1/x পাইছিলাম, তখন আপনার মনে পড়ে আচ্ছা আমি তো ln x কে ডিফারেন্সিয়েশন করে 1/x পাইছি, তাহলে আমার অ্যান্সারটা হবে ln x। সো এই দুই ওয়েতে আসলে আপনি ইন্টিগ্রেশনের সূত্রগুলো মাথায় নিয়ে সলভ করতে পারেন। তাহলে এখন দেখেন আমার সাইন টি কাকে ডিফারেন্সিয়েশন করে পাইছিলাম? মাইনাস কস টি, সো ওইটা বসাইলাম। আর 10, 10 তো একটা কনস্ট্যান্ট, আমরা এটা নিশ্চয়ই জানি যে 1 ইনটু ডিটি, এটা যে কথা, বা শুধু ডিটি একই কথা, এটা করলে কি আসে? টি চলে আসে, ঠিক আছে? বা এক্স থাকলে এক্স চলে আসবে। তাহলে এখানে কি আসবে? 10 ইনটু টি, এই জিনিসটা চলে আসবে। আর সবার লাস্টে একটা কি দিতে হয়? সবার লাস্টে একটা প্লাস সি। এটা কিন্তু আমাদের অবশ্যই দেওয়া কি? দেওয়া হচ্ছে ফরজ, তাই না? এটা দেওয়াটা হচ্ছে আমাদের জন্য ফরজ, তো এটা অবশ্যই আমরা ইউজ করব। তাহলে আমাদের কি আসলো? আমাদের আসলো হচ্ছে 5/2 টি টু দি পাওয়ার 8 প্লাস কস টি প্লাস 10t প্লাস সি। এই হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু উত্তর কত বলে দিলাম, ঠিক আছে? উত্তরখানা কি সবাই ধরতে পারছেন? তো আমি জানি অনেকের এই জায়গাটায় কনফিউশন লাগবে, তো এই কনফিউশন আমি দূর করি যে ভাই শুধু ডিটি যদি দেয়, ঠিক আছে, এটা কত হবে? শুধু ডিটি দেখেন, শুধু ডিটি মানে কি 1 ইন্টু ডিটি, কিছু না দেওয়া মানে কি 1 ইন্টু ডিটি বলতে পারেন। 1 ইন্টু ডিটি মানে কি টি টু দি পাওয়ার 0 ইন্টু ডিটি, এটা বলতে পারেন। কারণ যে কোনো কিছু টু দি পাওয়ার 0 কত হয়? 1 হয়। আমরা এই জিনিসটা জানি, টি টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, বা এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এটা তো আমরা জানি। সামথিং টু দি পাওয়ার 0 তাহলে কি হবে? টি টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, তাহলে কি হয়? টি টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 মানে কি টি। এখান থেকে হচ্ছে ব্যাপারটা আসে, ঠিক আছে? তাহলে খেয়াল করেন, আপনারা যদি এইভাবে দেন 10 ডিটি, তার মানে কি 10 ইকুয়েশন অফ ডিটি, আর ডিটি কে করলে কি পাই? টি পাই। সো 10t প্লাস সি, এইভাবে আসছে। তো একটু চিল্লাই এখন সবাই, ঠিক কিনা? ভাই আপনি কট দিয়েছেন, আমি কোথায় জানি কট দিয়ে দিছি। আচ্ছা ওই বুঝতে পারছি, আমি কজের জায়গায় হয়তো কট দিয়ে দিছি। আমাকে একটু সবাই ক্লিয়ার করেন যে এখন ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, 20/8 ছিল, 20 কে 8 দিয়ে ভাগ দিলে, ও আচ্ছা আমি তো তাহলে এখানে যদি 20/4 হয়, আমি একটু ভুল করেছি। কোথায় আমি ভুল করেছি আমি একটু বলি। আমাদের অ্যান্সার যেটা, সেটা হচ্ছে, ও আমি তো এখানে 5 ভাগ হচ্ছে, যদি ইয়ে করি 10/4, 10/4 দ্যাট মিনস কি 5/2, ঠিকই তো আছে, আমি তো ঠিকই লিখছি। আমাকে এক দুজন একটু কনফিউশনে ফেলে দিচ্ছে, আমি একটু ভাগ করে দেখি। 20/8, কি সুন্দর, আড়াই। ঠিকই আছে, আমাকে কনফিউশনে করে দিয়েছেন আপনারা। 5/2 ঠিকই আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে cos t, আমাকে একজন বলছে cot t লিখছি না, আমি cos t লিখছি, cos cos t এভাবে লিখে দিছি 10t প্লাস c। এবার কি ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম ইন্টিগ্রেশনের জিনিসপাতি। তাহলে আমাদের অলমোস্ট শেষ। আরেকটা প্রবলেম করে ইন্টিগ্রেশন শেষ করেছি। P5 আমাদের লাস্ট P5 মনে হয় করছিলাম না, P5 করলাম। P5 এখন কি? P5 হচ্ছে এরকম যে আমাকে বলতেছে 10e to the power t plus 2t to the power 4 plus cos t dt কত? তো এইটা আমাদের লাস্ট প্রবলেম, আমরা সলভ করব।
10 কনস্ট্যান্ট বাইরে আসবে, ই টু দি পাওয়ার টি কে করলে ই টু দি পাওয়ার টি যা আছে তাই থাকবে, প্লাস এবার 2 কে করব, 2 তো কনস্ট্যান্ট বাইরে আসবে, টি টু দি পাওয়ার 4 কে করলে টি টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 cos t, sin কে ডিফারেন্সিয়েশন করলে cos পাওয়া যায়, সো sin t পড়ে থাকবে, সবার লাস্টে একটা c পড়ে থাকবে। সো এই তো আমরা আমাদের উত্তরখানা বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর। তো এটার একটা এসএস নিয়ে নেন, যদি বুঝে থাকেন, ভাই আর কমেন্ট দেখার খুব একটা সুযোগ পাচ্ছি না, আমাদেরকে একটু ফিডব্যাক দিয়ে জানায়েন আপনারা ধরতে পারছেন কিনা। সো দিস ইজ এন্ড অফ ইন্টিগ্রেশন, আমাদের জন্য ইন্টিগ্রেশনের শেষ বা ইতি এখানেই। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা প্রবলেম বলি, যে ভাইয়া 1 2 3 গুনবো, এসএস নেওয়ার থাকে নিতে পারেন 1 2 3। প্রবলেম 6 P6 জাস্ট বলতেছি, এটা আপনাদের কমেন্ট দেখে ভাইয়া বললাম যে ভাইয়া কোথায় আসলে ইন্টিগ্রেশন লাগে। সো আমরা বললাম ধরেন বেগ, বেগ হচ্ছে বললাম 3t স্কয়ার মাইনাস 2 ই টু দি পাওয়ার টি, এটা ধরেন বেগ বললো। আমাকে বললো সরণ কত, এটা ধরেন কেউ জিজ্ঞেস করলো যে ভাই সরণ কত। এখন তাহলে দেখেন, আমরা জানি কি, উই নো, গত ক্লাসে আমরা দেখছিলাম বেগ হচ্ছে ডিডিটি অফ এস, তাই না? তাহলে এখান থেকে আপনি কি বলতে পারেন, ডিএস সেটা কি ভি ইন্টু ডিটি। এই যে ডিটিটাকে এই পাশে গুণ করা যায়, কোনো সমস্যা নাই, গুণ করতে পারবেন। অনেকে আপনাকে বলবে অপারেটর গুণ করা যায় না, এগুলো ভুয়া কথা, বড় হইলে দেখবেন হর হামেশা এরকম গুণ করতেছে। এখন আমি যদি এস পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন করব। এখন দেখেন ওই যে মনে আছে ডি এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হইতো, ডি এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স ফেরত পাওয়া যায়। তাহলে আমার ডি এস কে ইন্টিগ্রেশন করলে কি পাবো, সরণ পাবো। ভি ডিটি, ভি এর মান কত, 3t স্কয়ার মাইনাস 2 ই টু দি পাওয়ার টি ডিটি। তাহলে এখান থেকে যদি আমি কাজ সেরে ফেলি তাহলে আমার কি আসতেছে, আমার এখান থেকে তখন চলে আসতেছে যে এস হচ্ছে ইন্টিগ্রেশন করলে 3 ইন্টু টি কিউব বাই 3 মাইনাস 2 কনস্ট্যান্ট বাইরে আসবে, ই টু দি পাওয়ার টি কে করলে ই টু দি পাওয়ার টি প্লাস একটা ধ্রুবক সি। অতএব এস ইকুয়ালস টু টি কিউব মাইনাস 2 ই টু দি পাওয়ার টি প্লাস একটা ধ্রুবক সি। তো আমরা কিন্তু আমাদের উত্তরখানা কত সেটা বের করে ফেললাম। তো এবার কি আপনারা ধরতে পারছেন যে ইন্টিগ্রেশনের ব্যবহার কি, ইন্টিগ্রেশনের আলটিমেট রেজাল্টটা কি, কেন এটা ইউজ করতে হয়? আমাকে বলছে ভাইয়া এখানে কি কসটি হবে, কসটির জায়গায় সাইনটি হবে না, কসটি কি ইন্টিগ্রেশন করলে ডিরেক্টলি প্লাস সাইনটি আসে, মাইনাস আসবে না। ওকে, তাহলে আমাকে একটু ক্লিয়ার কিনা বলেন। ওকে ওকে ওকে, সাইনকে যখন মাথায় রাখবেন, কসকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন আসে, কসকে ইন্টিগ্রেশন করলে মাইনাস সাইন আসে না, কসকে ইন্টিগ্রেশন করলে প্লাস সাইন আসে। ঠিক আছে, এটা একটু ক্লিয়ার করে দিই, কনফিউশন ক্লিয়ারিং। সো কনফিউশন ক্লিয়ার করব, মাথায় রাখবেন ডিডি এক্স অফ কজ এক্স, কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স পাবো, কিন্তু যদি আমরা কজ এক্স কে ইন্টিগ্রেশন করি তাহলে প্লাস সাইন এক্স এটা পাবো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হয়। ঠিক আছে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস, এটা অবশ্যই মাথায় রাখবেন। কস কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস আসে, কিন্তু ইন্টিগ্রেশন করলে মাইনাস আসে না, ইন্টিগ্রেশন করলে কি আসে, অ্যান্সারটা প্লাস আসে। ঠিক আছে, এই জন্য অনেকে যারা হচ্ছে যে টু গুড ব্রো, টু গুড ব্রো, ডি এর জায়গায় সি চলে আসছে, অনেক সুন্দর কমেন্ট, থ্যাংক ইউ। সো আমরা এইটুকু পর্যন্ত করলাম, তাহলে ইন্টিগ্রেশন পর্যন্ত শেষ করলাম। আমরা এখন 2-3 মিনিটের ছোট্ট একটা tan কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, tan কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার হবে। ভাইয়া আপনি আমার সহজ করে বুঝান, ধন্যবাদ। জুনায়েদকে ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য। তাহলে আমরা এখন 2 মিনিটের ছোট্ট আরেকটা বিরতি নিব, 2 মিনিটের বিরতি নিয়ে আমরা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস শুরু করব। তো আমরা আরেকটা 2 মিনিটের ব্রেক, 2 মিনিট ব্রেক। ভাইয়া একটু পানি টানি খেয়ে আসি।
আচ্ছা, ঠিক আছে, আবার ওয়েলকাম আপনাদেরকে ক্লাসে। হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া। ওকে ওকে। তো বুঝতে একটু সারাদিন সারাদিন কলেজ করে দুপুরে ঘুমানোর সময়টুকু পাই না ভাই, একটু তাড়াতাড়ি শেষ করেন, অনেকে কমেন্ট থাকে। তো আহ, আমাদের এই জিনিসটা হবে, মানে ইন্টার লাইফ, তো ইন্টার লাইফের ব্যাপারটা এরকম, কলেজে দৌড়াদৌড়ি, তারপর আবার রাতে কোচিং, অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস, এই সেই এটা করতে করতে মানে এনার্জি সব চলে যায়। এর মধ্যেই আপনাকে স্ট্রাগল করতে হবে, মানে আপনি যেরকম এরকম আরো 5 লাখ 10 লাখ মানুষ সেম স্ট্রাগলটা করতেছে। সবারই কলেজে যেতে হচ্ছে, সবারই কোচিং এ যেতে হচ্ছে, সবাই ক্লান্ত। এই ক্লান্তের মধ্যেই যারা হচ্ছে যে হচ্ছে একটু বেশি কষ্ট করে পড়াশোনাটা করে ফেলতে পারবে, যে দিনের ক্লাস ওই দিনই শেষ করে ফেলতে পারবে। সবাই ধরেন ভেক্টর অল্প একটু বুঝে শেষ করে ফেললো, আপনি এটা ডিপে যেয়ে বুঝলেন, ম্যাথ গুলো সলভ করলেন, অ্যাডভান্স প্রবলেম সলভ করলেন, সবার থেকে একটু একটু করে আগায় থাকলেন। এই একটু একটু করে আগায় থাকলে কি হবে, এই যে 5-10 লাখ ভিড়ের মধ্যে 1,000 মানুষ, মানে ধরেন আমি যদি বলি 10,000 মানুষের মধ্যে একজন মানুষ হয়তো বুয়েটে চান্স পাবে, হয়তো 5,000 মানুষের মধ্যে একজন মানুষ ডাক্তার হবে। তো ওই 5,000 জনের মধ্যে একজন হইতে হলে 10,000 মানুষের মধ্যে একজন হইতে হলে আপনাকে তো সেই পরিমাণ কষ্টটা করতে হবে। সারাদিন কলেজ করে সবাই কষ্ট করে আর পড়তে পারতেছে না, তো 1,000 মানুষের মধ্যে একজন তো সেই কষ্টটা করে লেগে থাকতে পারবে। সে একজনই হয়তো ডাক্তার হবে, সে একজনই হয়তো ইঞ্জিনিয়ার হবে। তো আপনার শরীরও ছেড়ে দিবে, আপনারও কষ্ট করতে ইচ্ছা করবে না, কিন্তু ওই যে ডাক্তার হইতে হবে, ওই যে ভাইয়া ইঞ্জিনিয়ার হইতে হবে, ওই স্বপ্নটা আপনাকে ক্লান্ত হইলেও আপনার বডিকে টেবিলের সাথে আটকায় রাখবে, এবং এই স্বপ্নটা একদিন আপনাকে আসলেই ডাক্তার বানাবে, এই স্বপ্নটা আসলেই একদিন আমাকে ইঞ্জিনিয়ার বানাবে। তো বলতেছেন ভাইয়া গল্প করতেছেন, তাই মনে হয় আমাদেরকে মোটিভেট করার জন্য ভাইয়া গল্প বলতেছেন। আমার লাইফের ঘটনা আপনারা অলরেডি জানেন, আমি কোথা থেকে কোথায় আসছি। তো এত বড় জার্নি পাড়ি দিছিলাম একটার কারণেই, স্বপ্ন দেখছিলাম বুয়েটে যেমনি হোক টিকতে হবে। বুয়েটে আলহামদুলিল্লাহ শুধু টিকি নেই, এমন ভাবে টিকছি যে পত্রিকায় ছবি আসছিল প্রথম এই কজন বুয়েটে চান্স পেয়েছে টপ করে, তার মধ্যে একজন ছিলাম। তো ওই স্বপ্নটা দেখতে পারতো, ওই স্বপ্ন আপনাকে এই কষ্টের মধ্যে কষ্ট করে টেবিলে লেগে থাকার সেই শক্তিটা যোগাবে। তো চলেন আমরা ব্রেকের পর আবার শুরু করি। এবার আমরা দেখবো বেসিক্যালি ভেক্টর ক্যালকুলাস। সো ভেক্টর ক্যালকুলাস, এখানে আমরা বেসিক্যালি তিনটা অপারেটর নিয়ে কাজ করব, তিনটা অপারেটর নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, কয়টা অপারেটর নিয়ে কাজ করব? তিনটা অপারেটর নিয়ে কাজ করব। সো 1 নাম্বার অপারেটর, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটা কি? এই অপারেটরটার দুইটা জিনিস মাথায় রাখবেন। অপারেটরের কি থাকে? দুইটা জিনিস থাকে, একটা থাকে হচ্ছে ইনপুট, আর আরেকটা থাকে হচ্ছে আউটপুট। ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে। সো গ্রেডিয়েন্টের ইনপুট কি? গ্রেডিয়েন্টের ইনপুট হচ্ছে একটা স্কেলার রাশি, আর আউটপুটটা কি? একটা ভেক্টর রাশি। তো গ্রেডিয়েন্ট একটা এমন অপারেটর যেটার ইনপুট হয় হচ্ছে একটা স্কেলার, আউটপুট হয় হচ্ছে ভেক্টর। তো এই জিনিসটা জানার আগে আমাদের একটা ছোট্ট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ফিল্ড কি। ফিল্ড কি সেটা আমাকে জানতে হবে। দুই ধরনের ফিল্ড আছে, একটা হচ্ছে স্কেলার ফিল্ড, আর আরেকটা হচ্ছে ভেক্টর ফিল্ড। সো ফিল্ড সম্পর্কে আমি খুব বেশি কথা বলবো না, 1 মিনিটের মধ্যে ছোট্ট করে বুঝবেন। তো আপনি ফিল্ড বলতে বুঝবেন একটা আয়তনকে, বা একটা ক্ষেত্রফলকে, বা একটা দৈর্ঘ্যকে। তো বলবেন ভাইয়া দৈর্ঘ্য, আয়তন, ক্ষেত্রফল বুঝলাম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনি একটা রুম চিন্তা করলেন, একটা রুম, একটা নির্দিষ্ট একটা আয়তন চিন্তা করলেন। এই আয়তনের মধ্যে যদি এমন ঘটে থাকে যে আপনি একটা রাশি নিয়ে কাজ করতেছেন, এই রাশিটা হইতে পারে তাপমাত্রা, এই রাশিটা হইতে পারে বেগ, এই রাশিটা হইতে পারে তড়িৎ ক্ষেত্র, এই রাশিটা হইতে পারে ধরেন চুম্বক ক্ষেত্র, এই রাশিটা হইতে পারে আমাদের বল রেখা, এনিথিং। এই রাশিটা হইতে পারে আমাদের এনাম ভাইয়ার ম্যাথ করানো। এই যেটা বলতে বলতে কিন্তু এনাম ভাই কিন্তু চলে আসছেন। আপনারা কি চান এনাম ভাই একটু ক্লাসে এসে আপনাদেরকে ম্যাথসের একটু জাদু টাদু দেখাক? না, কেন? তো এই দেখেন ম্যাথ, এনাম ভাইদের কিন্তু ম্যাথ পড়ানোর দিন শেষে, কারণ এখন ম্যাথ করাচ্ছে কারা?
ম্যাথ করাচ্ছে হচ্ছে ফিজিক্সের ভাইয়ারা, তো কোনটা রয়্যাল সাবজেক্ট আপনারা এবার বলেন? হ্যাঁ, রয়্যাল সাবজেক্ট হচ্ছে ম্যাথ, এগুলো বলে লাভ নেই। কেন? কারণ হলো ফিজিক্সের মধ্যেও ম্যাথ লাগে। শেষ, যুক্তি শেষ। ফিজিক্সের মধ্যেও ম্যাথ লাগে। এগুলো কি না, এগুলা হচ্ছে দেখেন না, আমাদের কোন সাবজেক্টে কোনটা ইউজ হচ্ছে? ফিজিক্সের মধ্যে ম্যাথ, ফিজিক্সের মধ্যে ম্যাথ ইউজ হচ্ছে। শেষ, কথা শেষ, ডান। ঠিক আছে, মাদার অফ লজিক, সেলুট, শেষ, ডান। ঠিক আছে, কয় এদিকে বায়োলজি যে বলছো সেদিকে পিঠে উপর তাল ফালাবো, শুধু ম্যাথ, অনলি ম্যাথ ইজ রিয়েল। ঠিক আছে, সো সেই মজা সাইডে থাকুক। যেটা বলতে আসলাম সেটা হচ্ছে যে দেখো, আমাদের কারিকুলাম একটু কেমন জানি, একটু কেমন জানি। ম্যাথে তোমরা ক্যালকুলাস বা এই যে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এইটা ডিটেলস জানতে পারবা, একদম ডিটেলস হাতে ধরে শেখানো হবে। কেন এটা হয়, কেন এই সূত্র কই থেকে আসলো, কিভাবে আসলো, সব তুমি ম্যাথে জানতে পারবা। কিন্তু ম্যাথে ক্যালকুলাসটা কোথায় আছে? নবম দশম চ্যাপ্টারে প্রথম পত্রে। ভাইয়া ক্যালকুলাস তাহলে ফার্স্টে পড়ি না? ক্যালকুলাস পারতে হলে তোমায় কি পারতে হবে? ত্রিকোণমিতি। ক্যালকুলাস পারতে হলে তোমায় কি পারতে হবে? ফাংশন, ডোমেন, রেঞ্জ, সব জানতে হবে। তাহলে এগুলো শিখবো কবে? নেক্সট কোয়ার্টার। নেক্সট কোয়ার্টারে আমরা ত্রিকোণমিতি পড়বো, তারপরে কোয়ার্টারে আমরা ক্যালকুলাস পড়বো। কিন্তু যেহেতু ফিজিক্সে লাগতেছে, ভাইয়া কিন্তু আমি দেখছি একদম প্রথম থেকে শুরু করছে, কিভাবে আসে, কোন সূত্রটা কোথায় ইউজ করব, কোন পাওয়ার থাকলে সেটা কিভাবে ইন্টিগ্রেশন করব। সো সেই জিনিসটা কিন্তু এখনই ভাইয়া দেখায় দিচ্ছে। সো যে কথাটা বললাম যে ভাইয়া, এই যে তোমরা নিয়মিত লাইভ ক্লাস করো না, এবং তোমাদেরই কিছু ফ্রেন্ড যারা ভর্তি হয়েছে তারা লাইভ ক্লাস করে না, এবং পরবর্তীতে যারা রেকর্ড ক্লাস দেখতেছো, সো তোমাদেরকে বলতেছি, তোমরা যে নিয়মিত লাইভ ক্লাস করো না, এটা কেন করো না? দেখো, খুব অতিরিক্ত কিছু বলবো না, এই যে শুভ ভাইয়া বুয়েটে কতম, কি জানে? জানি হ্যাঁ, কতম বল? 12তম। 12তম। বুয়েটে 12তম। ভাই আমি যখন পড়ালেখা করছি বুয়েটে মানুষ আমি চোখে দেখি নাই, চোখে দেখি নাই। বুয়েটে ভাইয়া আর চোখ কপালে উঠে যেত, আল্লাহ বুয়েটে ভাইয়া। সেখানে বুয়েটে টপ করছে 12তম একটা ভাইয়া তোমাদের ফিজিক্স পড়ায়। ভাই আমি তো ক্লাসে আইসা মানে জাস্ট ঘুমায় থাকতাম যে এই কি, সারাদিন থাকতাম এখানে, সারাদিন থাকতাম যে বুয়েটে 12তম ভাইয়া কখন আসবে, তার সাথে কখন আমি একটু কমেন্টে কথা বলতে পারবো। আর সেই ভাইয়া নিয়মিত তোমাদের ক্লাস নিচ্ছে, এত অসাম ভাবে পড়াচ্ছে। ওই জিনিসটা যদি তোমরা মিস করো, তোমরা যদি লাইভে ওই জিনিসটা মিস করো, তাহলে কিভাবে হবে? তুমি বলতে ভাইয়া আমার তো টার্গেট মেডিকেল, আমি তাহলে কি কেন এখানে ক্লাস করবো? বাবা তোমার মেডিকেল হোক আর যাই হোক, ভাইয়া বাংলাদেশে ওয়ান অফ দ্য টাফ ইনস্টিটিউশনে টপ করছে। তার মানে উনি হ্যাক্সটা জানে, উনি ট্রিক্স জানে, উনি পড়ানোর মাঝখানে সেটা তোমাদের সাথে শেয়ার করবে। সেম জিনিসটা তুমি মেডিকেলে অ্যাপ্লাই করতে পারবা। সো যাদের স্বপ্ন মেডিকেল, ভাই তোমরাও ভাইয়ের কাছ থেকে শিখো যে কিভাবে অল্প টাইমে ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে এমসিকিউ দাগানো যায়, অনেক কিছু শিখো। সো এটা তো তোমাদের একটা প্রিভিলেজ। আমি তো যেটা বললাম ভাই, আমরা আমাদের সময় আমাদের এলাকায় তখন তো অনলাইন ছিল না, বুয়েটে ভাইয়া স্বপ্নই দেখতাম না। আচ্ছা বুয়েটে ভাইয়া পাইলাম, 12তম কই পাবো? তাও বা এত সুন্দর ফিজিক্স পড়ায়, কই পাবো? আর ভাইয়াকে আমরা একটা গোপন নামে ডাকি, সেটা তোমরা জানো কিনা। ঠিক আছে, ভাই হচ্ছে কন্টেন্ট ট্যাঙ্ক। মানে ভাইয়া মাথার মধ্যে সব অঙ্ক, সব অঙ্ক মাথায়। এই দেখো না প্রবলেম 4 লেখে লেখে পড়ায়, সব অঙ্ক মাথায়। আর আমাদের সব অঙ্ক বইয়ে, বই দেখে দেখে পড়াই। ঠিক আছে, সো আলাদা, ডাইমেনশনটাই আলাদা। সো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাপজানরা আপনারা একটু নিয়মিত লাইভ ক্লাস করবেন। আমি জানি আপনাদের কষ্ট হয়ে যায়, একই দিন অনেকগুলো ক্লাস থাকে, আপনার কলেজ থেকে আসেন। আপনারা যদি এখন পরিশ্রমটা না করেন পরে প্রেশার পড়বে, আর আপনারা যদি এখন প্রেশারটা নিয়ে নেন পরে আপনি সুন্দর মতো পরীক্ষা দিতে পারবেন। সো আপনাকে প্রেশার নিতেই হবে। কলেজে অলরেডি বুঝে গেছেন, আপনাদের কলেজে ভেক্টর চ্যাপ্টার কয়দিনে শেষ করছে? আপনাদের কলেজে হাফ ইয়ারলিতে কয়টা চ্যাপ্টার আছে? আপনি আপনার কলেজের সিলেবাস দেখেন, ইয়ার ফাইনালে কয়টা চ্যাপ্টার আছে? বাবা এত সহজ না। কলেজ লাইফটা চোখে পলকে চলে যাবে, টাইম কম। হ্যাঁ, 4 দিনে শেষ করছে। আল্লাহ দুইটা ক্লাস, দুইটা ক্লাসে ভেক্টর শেষ করছে ওদের কলেজে। 2 ক্লাসে তো ভেক্টরের ভিও বোঝা যায় না। আমার তো ভাই 14 নম্বরের ক্লাস, আরো 3টা বাকি আছে।
14 নাম্বার ক্লাস, আরো 3টা বাকি। 14 নাম্বার লেকচার চলে, আরো 3টা বাকি। ভাই এত ডিটেলস লেকচার, এত ভালোভাবে ভেঙ্গে ভেঙ্গে যদি শিখতে চাও, তোমাকে বেশি বেশি ক্লাস করতে হবে। তুমি তুমি যদি বলো যে শুভ ভাইয়াকে যদি আমি বলি যে ওই যে উনার মতো 2 দিনে শেষ করে দাও, ভাইয়া কিন্তু পারবে। কারণ ভাইয়া তখন তোমাকে এমন অঙ্ক করাবে যেটা আসলে আসলো, নাইলে নাই। ওই যে কেয়ারলেস, হ্যাঁ, যে তুমি পারলে পারলাম, নাইলে নাই, আমার কোনো কেয়ার নাই। কিন্তু আমরা এখানে 14টা ক্লাস নিচ্ছি, আরো 3টা বাকি, 17টা। ভাই মাথা নষ্ট। এমন কোনো টপিক নাই যেটা বাদ পড়ছে, ঠিক আছে? সো তোমাকে যেটা করতে হবে ভাই, এখন একটু প্রেশার নিতে হবে। তোমাদের যদি গ্যাপ হয়ে যায়, গ্যাপটা ফিল আপ করতে হবে তোমার নিজ দায়িত্বে। গ্যাপ দিও না। এখন যদি তুমি প্রেশার না নাও, পরে গিয়ে পরীক্ষার আগে প্রেশার পড়বে, তখন কেঁদে কুল পাবা না। এখন প্রেশার নাও, পরীক্ষার সময় আরামে শান্তিমতো ভালোভাবে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? হুম। জুবাই বলছে ওদের কলেজে আবার উল্টা, ওদের কলেজে ফিজিক্স টিচার ভালো। আলহামদুলিল্লাহ, কিন্তু কতগুলো কলেজে ফিজিক্সের টিচার ভালো যে ভেঙে ভেঙে পড়ায়, ঠিক আছে? সো সবই তোমাদের বলতেছি। কামাল, তোমার কমেন্ট দেখা যায়, সবার কমেন্ট দেখা যায়, কিন্তু কমেন্ট পড়তে গেলে নাম দিতে হবে কমেন্ট পড়ি। এসো কমেন্ট পড়ি, আজকের ক্লাসের নাম। সো যেটা বললাম সেটা হচ্ছে লাইভ ক্লাস নিয়মিত করবা। যদি লাইভ ক্লাস মিস হয়, রেকর্ড ক্লাসটা ওই দিনই দেখে ফেলবা। ওই দিন না হলে পরের দিন দেখে ফেলবা, ফালায় রাখো না, জমায়ও না। এখন প্রেশার নাও, ঠিক আছে? একটু কম ঘুমাও, একটু কম মোবাইল টিপো, একটু আড্ডাটা কম মারো, টাইমটা কমায় নিয়ে আসো, বাইরে হাবিজাবি কাজের টাইম কমায় নিয়ে আসো। এখন একটু প্রেসার দিয়ে পড়ো, ইনশাল্লাহ ভর্তি পরীক্ষার সময়, বোর্ড এক্সামের সময় তুমি অনেক আরামে পরীক্ষা দিতে পারবা, টেনশন ফ্রি পরীক্ষা দিতে পারবা। যখনই তোমার টেনশন থাকবে না, তোমার প্রিপারেশন হবে 100, তুমি বোর্ড পরীক্ষাতে ফাটায় ফেলবা, ভর্তি পরীক্ষাতে ফাটায় ফেলবা, ঠিক আছে? আর এটা কিন্তু তোমাদের অবশ্যই একটা প্রিভিলেজ যে বুয়েটের মতো টপ, বুয়েটের মতো জায়গায়, কঠিন জায়গায়, সেখানে ভাইয়া টপ করছে, ওই ভাইয়ার কাছে তুমি ফিজিক্স পড়তেছো, আনবিলিভেবল। ঠিক আছে? যেটা বললাম যে আমি নিজেও ওর ফ্যান, যে কিভাবে সম্ভব একটা মানুষ এত অসাধারণ ফিজিক্স পড়ায়, ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সো যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা একটা স্ক্রিনশট নাও, ভাইয়ার সাথে আমার, ঠিক আছে? ভাইয়ের সাথে আমার ছবি তোমরা নাও না, একদমই পছন্দ করো না আমাকে, একদমই ভালোবাসো না। তো আজকে একটু ভালোবাসা নমুনা দেখতে চাই। ভাইয়ের সাথে ছবি তুলবা এবং ক্যাপশনে কি লিখবা? কন্টেন্ট ট্যাঙ্ক, আর কিচ্ছু না। কাউকে কিচ্ছু বোঝানোর দরকার নেই, এটা আমাদের গোপন কথা যে শুভ ভাইয়ার গোপন নাম হচ্ছে কন্টেন্ট ট্যাঙ্ক। এটা আবার পুরোটা লিখো না, বোকা। কন্টেন্ট ট্যাঙ্ক, আবার কন্টেন্ট বানান ভুল করো না, কষ্ট পাবো। CONTENT, কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট ট্যাঙ্ক। আবার ট্যাং লিখো না, ট্যাং হলো শরবত, TANK, জি দিলে শরবত, TANK, ট্যাঙ্ক, কন্টেন্ট ট্যাঙ্ক, ঠিক আছে? কন্টেন্টের জাহাজ। ওকে, জলদি শেষ করো, রাত হয়ে যাচ্ছে। রাত হয়ে যাচ্ছে, দ্রুত শেষ করতে হবে। কিন্তু অত শেষ করবো না, টপিক শেষ না, টপিক শেষ করতে হবে, ঠিক আছে? এক্স্যাক্টলি। ওকে ওকে ওকে, আমরা তাহলে ইন্টিগ্রেশন শেষ করে ফেললাম। ইন্টিগ্রেশনের পর আমরা ভেক্টরের ক্যালকুলাস, যেটা ভেক্টর ক্যালকুলাস, সেটাতে চলে আসলাম। এবং ভেক্টর ক্যালকুলাসের আমাদের প্রথম টপিকটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আজকে আমরা গ্রেডিয়েন্ট শেষ করব। গ্রেডিয়েন্টটা হচ্ছে আমাদের এমন একটা অপারেটর যেটার ইনপুট হচ্ছে স্কেলার, আউটপুট হচ্ছে ভেক্টর। আমরা এটা পড়তে যে আমরা বলছিলাম ফিল্ড, ফিল্ড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার ফিল্ড, একটা ভেক্টর ফিল্ড। তো ফিল্ড বলতে ভাই কি বোঝায়? ফিল্ড বলতে বোঝায় হচ্ছে একটা আয়তন বা একটা স্পেস, একটা ক্ষেত্রফল, এরকম কিছু। মানে আমি যদি কোন একটা রাশিকে নিয়ে চিন্তা করি, লাইক রাশিটা হচ্ছে তাপমাত্রা, অথবা রাশিটা হচ্ছে বেগ, অথবা রাশিটা হইতে পারে বল রেখা, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, যে কোনো একটা রাশি আপনি চিন্তা করেন, ওই রাশিটাকে ধরেন আপনি একটা ফাংশন দ্বারা প্রকাশ করলেন। ধরেন আপনি বললেন যে ভাই তাপমাত্রা হচ্ছে 2 × x, আপনি তাপমাত্রা 2x বললেন। যত আপনি সামনে আগাবেন, ওই যে স্থানাঙ্কের অবস্থায় এক্স এরকম পড়ে না, x1 2 3 4, এক্স অক্ষ বরাবর যত সামনে আগায় এক্স এর মান বাড়তে থাকে। তো আপনি বলেন একটা লাঠি আছে, ওই লাঠি বরাবর যত সামনে আগাবো তত আমার কি হবে? এক্স এর মান বাড়বে। এক্স এর মান বাড়লে যত আপনি সামনে আগাবেন তত হচ্ছে তাপমাত্রাও বাড়তেছে, এক্স এর মান যা তার দ্বিগুণ আকারে তাপমাত্রা বাড়তেছে। তো আপনি যদি বলেন f(x) = 2x, এটা ধরেন আপনি বললেন, ঠিক আছে? আপনি এটা বললেন, তাহলে এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা যতটুকু দৈর্ঘ্য জুড়ে অ্যাপ্লাই করা যাবে
ততটুকু দৈর্ঘ্য হবে এই ফাংশনটার স্কেলার ফিল্ড। সো আপনি বললেন কি এক্স হচ্ছে স্থানাঙ্ক, সো যত দূর পর্যন্ত এই ফর্মুলাটা খাটবে যে এক্স এর মান যা তাকে 2 দিয়ে গুণ করলে আমি হচ্ছে একটা ফাংশন পাবো, সেই ফাংশনটা তাপমাত্রা বুঝাইতে পারে, এটা চাইলে বেগ বুঝাইতে পারে, বা এটা চাইলে একটা ওজন বুঝাইতে পারে। তো যত দূর পর্যন্ত, যতটুকু স্পেস পর্যন্ত এই ফর্মুলাটা খাটবে ততদূর স্পেস হচ্ছে এই ফাংশনের স্কেলার ফিল্ড। আপনি একটা ভেক্টর রাশি নিয়ে চিন্তা করেন, যেমন বেগ একটা ভেক্টর রাশি। তো আপনি বললেন যে বেগের মান, আপনি এরকম বললেন বেগের মান হচ্ছে এরকম, আর বেগের জাস্ট মানটা আপনি বললেন যে 2x² y - 3xy j + z³ k। আপনি এই জিনিসটা বললেন, ঠিক আছে, আপনি এটা মেনশন করে দিলেন। তো এখন আপনার এই যে এক্স ওয়াই, আপনি যত পজিশন চেঞ্জ করবেন, আপনি সামনে গেলে এক্স ওয়াই জেড প্রতিটি স্থানাঙ্ক চেঞ্জ হবে, ফলে কি বেগের মানটা বা বেগের ভেক্টরটা চেঞ্জ হবে। তাহলে এই যে ইকুয়েশনটা অনুযায়ী বেগের মান পাবো, এটা যতটুকু জায়গা জুড়ে, যতটুকু স্পেস জুড়ে এই ফর্মুলাটা খাটবে, ততটুকু স্পেসকে, সেটা আয়তন হইতে পারে, ক্ষেত্রফল হইতে পারে, একটা রেখা হইতে পারে, সেই আয়তন, ক্ষেত্রফল বা রেখাটা যতটুক জায়গা জুড়ে হচ্ছে এই ফর্মুলাটা খাটবে, ততটুক জায়গাকে এই ভেক্টর রাশির ভেক্টর ফিল্ড বলা হয়। তো আমি স্কেলার আর ভেক্টর ফিল্ড দেখলাম। এবার ধরেন গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কিভাবে করে? গ্রেডিয়েন্টের অপারেটরটা দেখতে কিরকম হয়? অপারেটরটার নাম হচ্ছে নেবলা। অপারেটরটার নাম কি ভাইয়া? নেবলা। তো এটা দেখতে কিরকম? এটা দেখতে হচ্ছে এরকম, একটা ডেল চিহ্ন, পরবর্তীতে এটাকে ডেল নামেও ডাকা হয়। কেউ, এটার অরিজিনাল নামটা হচ্ছে নেবলা, পরে আরেকটা সায়েন্টিস্ট এসে এটাকে ডেল নামেও নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে অপারেটরটা। অপারেটরটার মান হচ্ছে এরকম, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এই হচ্ছে আমার অপারেটরটা, ঠিক আছে। তো এখন আপনি ধরেন নর্মালি আপনি কি দেন, এটা কিন্তু ডিডি এক্স এইরকম না, এটা কি, এটা হচ্ছে ডেল ডেল এক্স এইরকম। তো এটা ডিরেক্ট ডি না, এটা একটা পেঁচানো ডি, এটা হচ্ছে ডেল। এইটাকে কিভাবে রিড করে? এইটাকে রিড করে হচ্ছে এইভাবে, ডি ডি এক্স অফ, এভাবে রিড করে। আর এটাকে কিভাবে রিড করে? ডেল ডেল এক্স অফ, এইটাকে হচ্ছে এভাবে রিড করে। আচ্ছা, এখন কেন এইটা এরকম তা আমরা একটা এক্সাম্পলস করি, তাহলেই বোঝা যাবে। ধরেন আমি বললাম যে আমাকে একটা স্কেলার ফাংশন দেওয়া আছে, একটা স্কেলার ফাংশন, এটা একটা এক্সাম্পল, এটা হচ্ছে P6, আমরা 6 নাম্বার প্রবলেম করতেছি। একটা স্কেলার ফাংশন আমাকে দিয়ে দিছে, স্কেলার ফাংশনটা বলছে ফাই, এটা হচ্ছে এক্স ওয়াই জেড অবস্থান, যেগুলো স্থানাঙ্কর ফাংশন দিছে, সেটা ধরেন বললাম x² z³, এটা একটা ফাংশন। সো আমাকে বলছে গ্রেডিয়েন্ট নির্ণয় করো, আমাকে বলছে ফাই এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো। সো এইটার গ্রেডিয়েন্টটা আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে আমি কি করব? নেবলা অফ ফাই, এটা বের করব। তাহলে নেবলা অফ ফাই মানে কি? আই ডেল ডেল এক্স অফ ফাই প্লাস জে ডেল ডেল ওয়াই অফ ফাই প্লাস কে ডেল ডেল জেড অফ ফাই। এবার আসেন ফাই এর মানগুলো বসাইতে হবে। ডেল ডেল এক্স অফ এক্স y² z³ প্লাস, তারপর কি আছে? জে ডেল ডেল ওয়াই অফ এক্স y² z³ প্লাস কে ডেল ডেল জেড অফ এক্স y² z³। তাহলে আমরা যখন ডিডি এক্স না লিখে কেন ডেল ডেল এক্স লিখতেছি সেটা যখন জিজ্ঞেস করবো, অ্যান্সারটা হচ্ছে দেখেন আপনার এখানে এক্স ওয়াই জেড সবই আছে, কিন্তু আপনি তো সবগুলাকে ডিফারেন্সিয়েশন করতে হবে না। আপনি যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছেন তখন ওয়াই আর জেড কে মনে মনে ধ্রুব চিন্তা করবেন। তো এখানে আমি পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করতেছি না, শুধু এক্সটাকে মেইনলি ডিফারেন্সিয়েশন করছি। তো পুরোটাকে ডিফারেন্সিয়েশন করলে হয়তো ডিডি এক্স, কিন্তু আমি পুরোটাকে না, একটা আংশিক ডিফারেন্সিয়েশন করতেছি, এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলে। দিস ইজ কল্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল
ডিফারেন্সিয়েশন। যেহেতু এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তাই আমি ডেল 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 মানে হচ্ছে পার্শিয়াল, আংশিক করা। তো এখন এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করার সময় এক্স কে পরিবর্তনশীল ধরবো, ওয়াই স্কোয়ার জেড কিউব এগুলাকে ধ্রুব ধরবো। তাহলে আমার কি থাকবে, ওয়াই স্কোয়ার জেড কিউব এগুলা তো ধ্রুব, এগুলা বাইরে আসবে। আর শুধু এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 1 আসবে। প্লাস যখন আমি জে নিব, এক্স এবং জেড কিউব এগুলা তো কনস্ট্যান্ট, এগুলা বাইরে আসবে। ওয়াই যখন ডিফারেন্সিয়েট করব তখন হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার সময় শুধু ওয়াই স্কোয়ারটাকে ডিফারেন্সিয়েশন হবে। তাহলে কত হবে, 2y প্লাস কে। যখন আমি জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব তখন আমার এক্স ওয়াই স্কোয়ার এগুলো ধ্রুবক হবে, বাইরে চলে আসবে। জেড কিউবকে ডিফারেন্সিয়েশন করলে 3z স্কোয়ার আসবে। তাহলে আমাকে যদি কেউ বলে গ্রেডিয়েন্টের মান কত, আমরা তাহলে কিন্তু বের হয়ে গেল, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার জেড কিউব আই প্লাস 2x y z কিউব j প্লাস 3x y স্কোয়ার z স্কোয়ার k। এই হচ্ছে আমার অ্যান্সার। আমি কিন্তু এখান থেকে ফাই কত, এটা আমি সরি এখান থেকে ফাই এর গ্রেডিয়েন্ট কত সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা এই টাইপের প্রবলেম সলভ করতে পারি। তাহলে আমরা গ্রেডিয়েন্টের মধ্যে ইনপুট কি বলছিলাম, ইনপুট হয় একটা স্কেলার রাশি। দেখেন এই যে ফাই যেটা লিখছিলেন এক্স ওয়াই স্কোয়ার জেড কিউব, এটার কি মধ্যে কোনো দিক কি ছিল, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরকম কি কোনো কিছু ছিল, ছিল না। তাহলে এটা কি ছিল, এটা ছিল একটা স্কেলার ফাংশন। খেয়াল করে এটা ছিল একটা স্কেলার ফাংশন। কিন্তু আউটপুট যেটা বললেন এটার মধ্যে কি আই আছে জে আছে কে আছে, তার মানে এইটা কি আউটপুটটা একটা ভেক্টর, আউটপুটটা হয়ে গেছে কি একটা ভেক্টর। তাহলে আপনি ইনপুট দিছিলেন স্কেলার, আউটপুট পাইছেন কি ভেক্টর। এভাবে স্কেলার ইনপুট দিয়ে আউটপুটে ভেক্টর পাওয়া, এইটাকেই বলা হয় হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে পুরো জিনিসটা একটু সামারি করি। সামারিটা কি, সামারিটা হচ্ছে ফার্স্ট অফ অল ভেক্টর ফিল্ড স্কেলার ফিল্ড এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতেছিলাম। স্কেলার ফিল্ড হইতে হইলে কি হইতে হয়, একটা স্কেলার রাশি নিয়ে, যেমন তাপমাত্রা তারপর ভর এরকম কিছু নিয়ে কাজ করছি। তো ওইটা একটা ইকুয়েশন থাকবে, একটা সূত্র থাকবে, যেই সূত্র অনুযায়ী সেটা কাজ করবে। তো ওই সূত্রটুকু বা ওই ইকুয়েশনটুকু যতটুকু জায়গা জুড়ে হচ্ছে অ্যাপ্লিকেবল, ততটুকু জায়গাকে আমরা বলবো ওই রাশিটার স্কেলার ফিল্ড। যেমন তাপমাত্রা, ধরো আমি বললাম তাপমাত্রার মান হচ্ছে 2x স্কোয়ার। তাহলে যতটুকু জায়গা জুড়ে এই ফর্মুলাটা অনুযায়ী তাপমাত্রা সঠিকভাবে বের করা যাবে, ততটুকু জায়গাকে বলবো তাপমাত্রার স্কেলার ফিল্ড। এবার আমরা বলছিলাম গ্রেডিয়েন্টের ইনপুটটা হয় স্কেলার, আউটপুটটা হয় ভেক্টর। এটার অপারেটরটাকে ন্যাবলা বলে, বা কোনো কোনো সময় অপারেটরটা অপর নামটাকে ডেলও বলা হয়ে থাকে, অর ডেল। ন্যাবলাও বলে ডেলও বলে, তবে ন্যাবলাটা বেশি অ্যাকুরেট। তো এইটা সিম্বলটা কিরকম আর এটা এক্সপ্লেনেশনটা কিরকম বলছি। তো এটাকে ডিডি এক্স না ডেল ডেল এক্স, ডিডি এক্স মানে হচ্ছে ডিডি এক্স অফ, এটা হচ্ছে ডেল ডেল এক্স অফ। এটা মানে পূর্ণ ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে আংশিক ডিফারেন্সিয়েশন। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে করে দেখাইছি যে একটা ফাংশন নিছি, এটা একটা ফাংশন, অবস্থানের ফাংশন, স্কেলার ফাংশন, এটাকে গ্রেডিয়েন্ট করছি। গ্রেডিয়েন্ট যখন করব, এই যে ওর সিম্বলটা লিখছি আই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই, কে ডেল ডেল জেড অফ ফাই, এগুলো লিখছি। ফাই এর মানগুলো বসাইছি। যখন আমি এই জিনিসটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তখন এক্সটা হচ্ছে পরিবর্তনশীল, বাদ বাকিগুলো ধ্রুব। তো ওয়াই স্কোয়ার জেড কিউব এগুলো ধ্রুব, এগুলো বাইরে চলে আসছে। এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, 1 বসছে। ওয়াই এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করতেছি, ওয়াই স্কোয়ারটা পরিবর্তনশীল, এক্স জেড কিউব এগুলো ধ্রুব, এগুলো বাইরে আসছে, ওয়াই স্কোয়ারকে করে 2y পাইছি। জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এক্স ওয়াই স্কোয়ার এগুলো ধ্রুব হবে, বাইরে চলে আসতেছে, জেড কিউবকে করলে 3z স্কোয়ার আসতেছে। সাজায় লেখছি, এই হচ্ছে অ্যান্সার। জাস্ট একটা জিনিস বলবো, এখানে যে অ্যান্সারটা বের হয়েছে, অনেক সময় আমাকে এইটা বের করতে বলবে। কারণ আমাদের কি আসছে অ্যান্সারটা, আমাদের অ্যান্সার আসছে এইটার মান আসছে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড কিউব, ওয়াই স্কোয়ার জেড কিউব আই প্লাস কি আসছে, প্লাস আসছে 2xy z কিউব, 2xy z কিউব জে প্লাস আসছে 3x ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটার কে। এটা ধরেন আসলো। অনেক সময় আপনাকে বের করতে বলতে পারে 1,2,4 বিন্দুতে নির্ণয় করো। তার অর্থ কি, মানে এই বিন্দুতে গ্রেডিয়েন্টের মান কত সেটা আপনার কাছে জানতে চাচ্ছে। তার মানে এই রেজাল্টটা আপনাকে 1,2,4 এই পয়েন্টে বের করতে হবে। তার মানে কি, আপনার এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 2,
জেড হচ্ছে 4, এটা ইউজ করা লাগবে। তো আপনি ইউজ করলেন 2 স্কয়ার 4 কিউব আই প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 4 কিউব জে প্লাস 3 ইন্টু 1 ইন্টু 2 স্কয়ার ইন্টু 4 স্কয়ার কে। তো এই যে আপনি মান বের করে ফেললেন 4 আর এখানে কত 16 64, 64 ইন্টু 4। ক্যালকুলেটরও তো নাই তাই না? ক্যালকুলেটর কি আছে? আচ্ছা থাক, সমস্যা নেই। তাহলে আমাদের যে অ্যান্সারটা আসতেছে যে আলটিমেটলি 64 ইন্টু 4 256 আই প্লাস 4 ইন্টু এখানেও কি আছে 4 ইন্টু, তার মানে 256 জে, আর এখানে হচ্ছে 16, 16 ইন্টু 4 64, 64 ইন্টু 3, তার মানে 64 ইন্টু 3, এটা আসছে 192 192 কে। তো এই যে এভাবে যে সিস্টেম গুলো বের করে, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তাহলে আমরা গ্রেডিয়েন্টে আমার ইনপুটটা কি ছিল, একটা স্কেলার রাশি ছিল, আউটপুটটা কি আসলো, আউটপুটটা একটা ভেক্টর রাশি আসলো। তো ইনপুট একটা স্কেলার, আউটপুটটা একটা ভেক্টর। তো এটা কিভাবে কাজ করে সেটা আমরা এক্সপ্লেন করলাম। নেক্সট দিনের শুরুতে আমরা হয়তো অল্প আধা ঘন্টার মধ্যে এটার এটার ব্যাখ্যা কি, এটার ফিজিক্যাল মিনিংটা কি, কার্ল, ডাইভারজেন্স, এগুলো হালকা পাতলা শেষ করে আমরা হচ্ছে ম্যাথসে চলে যাব। তো আজকের ক্লাস আমি আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। তো আপনারা যদি এই প্রবলেমটা বুঝে থাকেন, স্পেশালি যারা শেষ পর্যন্ত কষ্ট করে লেগে আছেন, এটা একটা স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে আমাদেরকে জানাবেন এই প্রবলেমটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার না হইলেও কোনো সমস্যা নেই, নেক্সট দিনের শুরুতে আমরা রিলেটেড অনেক প্রবলেম করব, কয়েকটা করলে কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাও হচ্ছে আমাদেরকে জানায় এইটুকু পর্যন্ত ধরতে পারছেন কিনা। আর ভেক্টরের গ্রেডিয়েন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, ব্যাখ্যা কি, এটা আমরা নেক্সট ক্লাসে শুরুতে ইনশাল্লাহ পড়বো। ওইটা এখনো বলি নাই ভাইয়া, পরের ক্লাসে শুরুতে বলবো। সো স্ক্রিনশট না হয়ে থাকলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। সকলকে ধন্যবাদ। আমরা একেবারে লাস্ট স্লাইডে চলে যাচ্ছি, সেই স্ট্র্যাটেজিটা অলওয়েজ ফলো করবেন। থ্যাংক ইউ।